আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমরা চলে আসলাম আমাদের আজকের ক্লাসে। আমি একটু শেয়ার দিয়ে দিই। ওকে, আমাদের স্টুডেন্ট এখনো জয়েন করে নাই। যারা জয়েন করছে তারা একটু বলো যে আমাদেরকে শুনতে পাচ্ছ কিনা। ওকে, আচ্ছা আমাদের গ্রুপটা দেখি একটু। এভরিওয়ান মেনশন করে দেই, সবাই কই। আচ্ছা ঠিক আছে। যেহেতু আমাদের বিউপিতে পরীক্ষা 10 তারিখ, তাই আমরা একটা আজকে ইংলিশ ভার্সনের একটা নিব। আমাদের সবই তো পড়া আছে, জাস্ট যে কোশ্চেনগুলো কিভাবে ইংলিশে আসে সেই জন্য আর কি আজকে ক্লাসটা নেওয়া, যে তোমাদের জাস্ট একটু ধারণা দিয়ে দেওয়া। আমাদের আসলে পড়া সবই হয়ে গেছে, হ্যাঁ, নতুন কোনো কিছু আসলে পড়ার কিছু নাই, সবই পড়া হয়ে গেছে। জাস্ট কোশ্চেনগুলো আর কি, যে প্রশ্নগুলো কীভাবে আসতে পারে। তোমরা অনেক সময় বলো যে আমরা অনেক সময় ইংলিশে ধরতে পারি না, এই জন্য আর কি ক্লাসটা নেওয়া। তো আমি যে প্রিভিয়াস ইয়ারে কিছু প্রশ্ন নিয়ে আসছি, এই প্রশ্ন নিয়ে আমরা আজকে আলাপ আলোচনা করব। ওকে, দেখো লেখাই আছে যে বিউপি নিয়ে। তো সো যদি কেউ বিউপিতে পরীক্ষা দিতে চাও তাহলে তুমি ক্লাসটা দেখো, যে ইংলিশে প্রশ্ন আসবে। আমরা জানি যে বিউপিতে বাংলা বাদে বাকি সব প্রশ্ন ইংলিশে আসবে। তার মানে কি ইংলিশের প্রশ্ন তো অবভিয়াসলি ইংলিশে আসবে, সাধারণ জ্ঞানের প্রশ্ন হচ্ছে ইংলিশে আসবে। যেমন তোমরা জাহাঙ্গীরনগরের সি ইউনিটে দেখছো যে ইংলিশে প্রশ্ন আসে। তো অনেক সময় হয় কি যে আমরা প্রশ্নটা বুঝি, বা আমরা যখন একবার বাংলা যখন দেখি একবারে দেখে বুঝে যাই, কিন্তু ইংলিশে দেখলে একটু সময় লাগে আর কি প্রশ্নটা বুঝে অ্যান্সারটা করতে। সো একটু তোমার হাতে একটু সময় তখন দিতে হবে, তাই না? তুমি জানো প্রশ্নটা বুঝতে পেরে তারপরে অ্যান্সারটা করা। জেএনইউতে সিতে 355 হয়েছে একজন, ফারাবি আজরাফ। আমারে দেখার জন্য আইসো? আচ্ছা দেখ, ক্লাস করতে তো সমস্যা নাই। ক্লাসে ইংলিশে প্রশ্ন হইলো, এটা তো তোমার সাধারণ জ্ঞানের প্রশ্ন, তাই না? তুমি এটা অন্য কোথাও তো পাবা। আসো আমরা 2-1 মিনিটের মধ্যেই আমরা ক্লাসটা শুরু করে দিব। 10th জানুয়ারি, তাই না? হ্যাঁ, আচ্ছা নেক্সট আমাদের হবে, আমরা আস্তে আস্তে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার আগে আগে ক্লাসগুলো হচ্ছে। আমি চট্টগ্রাম আরইউর জন্য আমি করে ফেলছি, হ্যাঁ, এই জন্য আমি আর ওইটা আর হচ্ছে না। চট্টগ্রাম আমি আরইউ কিন্তু একদিনে ক্লাসে পড়াই দিছি, হ্যাঁ। নেক্সট হবে আমার, যেহেতু আমার সামনে সাস্ট আর কি আছে, সিওইউ মানে কুমিল্লা, এটার জন্য একটা মৌলিক জিকে ক্লাস হবে। মোস্ট প্রবাবলি আমি 11 তারিখে নিব, কারণ যেহেতু তোমাদের 10 তারিখে পরীক্ষা, বিউপির পরীক্ষা, তারপরে আবার জগন্নাথের পরীক্ষা, তাই আমি এটাকে 11 জানুয়ারিতে নিব আর কি, হ্যাঁ। আর এরপরে ধরো এই মাসের পর, তারপর তো আমার হচ্ছে গিয়ে বাকি থাকে কি তাহলে তোমার পরীক্ষা, গুচ্ছ, 7 কলেজ, ন্যাশনাল, ওগুলোতে এখনও ডেট দেয় নাই। গুচ্ছের ডেট দিছে এপ্রিলে। সো এপ্রিলের আগে তখন আমাদের একটা
আবারও গুচ্ছের একটা আমরা ফাইনাল ফাইট নিব। ওইটা তখন এখন ভাবার দরকার নাই, ওইটা আমাদের দেরি আছে। আমাদের এই মাসের জিনিসগুলো আমরা কমপ্লিট করে নেই। আমরা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ যাচ্ছি, তোমাদেরকে আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটি চেষ্টা করতেছি সব কিছু ধরে ধরে দিয়ে দেওয়ার। তারপরও যদি তোমরা আমাদেরকে যদি নিয়ে যদি এত নাখোশ হও, আমি আসলে কি বলবো বলো? তোমাদের ডিসকাশন গ্রুপে পোস্ট আমি দেখি তো, ঠিক আছে? দেখো তোমাদেরকে তো আমি মোটামুটি কিন্তু সব যেমন জাহাঙ্গীরনগরের আগে আমাদের সময় ছিল না, কারণ একেবারে ব্যাক টু ব্যাক তোমাদের হয়েছে। আমি কিন্তু তোমাদেরকে জুম সেশন নিয়ে বলে দিছি, এবং যা হয়েছে আমরা যা পড়াইছি ক্লাসের মধ্যে সেগুলোই তোমরা দেখছো, তোমরা কমন পাইছো। আমি বারবার বলছি যে আমাদের ক্লাসগুলো ভালো মতন করো। এখন তোমরা সমস্যাটা কি, তোমরা আমাদের ক্লাসগুলা আমার আমার আমি আমি আমারটা বলি, 30টা ক্লাস দেখো, আমি যদি লিখি আমাদের 30টা মেইন ক্লাস হয়েছে, ফাইনাল ফাইটের 60টা ক্লাস হয়েছে। লাস্টের ক্লাসে তো আমি তো তোমাদের প্রায় 4 ঘন্টার উপরে ক্লাস নিছি। দেখো তার মানে কি টোটাল 37টা ক্লাস। যদি ক্লাসগুলো যদি ঠিক মতন করো তুমি অবশ্যই কমন পাইতে বাধ্য। তারপর আমি লাস্ট ক্লাসে আমি আরেকটা ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে কানেক্ট নিউজও দিয়ে দিছি। তাহলে কয়টা হয়? 38টা ক্লাস। এই 60টা ক্লাসের মধ্যে তো আমার তো মনে হয় 3000-এর উপরে আমার এমসিকিউ সলভ করা ছিল। তা তুমি যদি এখন ক্লাসগুলো না করো কেমনি কি? একদিন আমাকে বলতেছে একটা স্টুডেন্ট যে আমি তো 22 থেকে 30 পর্যন্ত লেকচার করি নাই। এখন তুমি করবা না, তা তুমি কোশ্চেন কেমনে কমন পাবা? তোমাদের সমস্যা হচ্ছে কি এইটাই, তোমরা ক্লাসগুলো ঠিক মতন করোই নাই। তো এখন যদি না করে থাকলে আমার কি করার আছে? তোমাদেরকে ক্লাসে আমি পৃথিবীর বৃহত্তম ওইখানে আমি ফ্র্যাঙ্কফুর্ট, মনে আছে পৃথিবীর বৃহত্তম বইমেলা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ফ্র্যাঙ্কফুর্ট, জার্মানি। এটা ক্লাসে পড়ানোর সময় কিছু কেউ মানে কিছুটা বলছিল, আমি রাগ করছিলাম। একটা স্টুডেন্ট আমাকে পড়া কালকে বলতেছে যে এখান থেকে প্রশ্ন আসছে। তো আমি তার এমনি হুদাই তো আমি তোমাদেরকে পড়াচ্ছি না, তোমরা খালি ভাবো যে আমরা হুদাই পড়াই। তো হুদাই যদি পড়াইতাম তাহলে এই প্রশ্নগুলো পরীক্ষায় আসতো না, তাই না? সো তোমরা এই ক্লাসগুলো ভালো মতন দেখো। তোমাদেরকে আমি বারবার তোমাদেরকে বলছি, তোমরা খালি একই কথা, খালি সাজেশন দেন। আমরা বারবার বলছি আমাদের সব ক্লাস ভালো মতন করবা। এখন সাজেশন কোনো বালাই নাই, কারণ এখন যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতেছে। তোমরা এতগুলো পরীক্ষা দিয়ে তোমাদের বোঝা উচিত। আজকে একটা পোস্ট অ্যাপ্রুভ করে দেখি একই অবস্থা, সাজেশন নাই, কোনো কিছু নাই। কেন আমরা বলি নাই? আমরা কি বারবার বলি নাই যে প্রতিটা পরীক্ষার মধ্যে একই কথাতে বলা আছে যে আমাদের ক্লাসগুলো একদম ভালো মতন ফলো করো? আমাদের যে ক্লাসগুলো হয়েছে সব ইউনিভার্সিটির জন্য আমরা মানে বেস করে ক্লাসগুলো আমরা রেডি করছি, টপিকগুলো রেডি করছি। ফাইনাল ফাইডে ক্লাসগুলো এমন না শুধু আমাদের ডিউ ভিত্তিক ছিল, যে কোনোখান থেকে প্রশ্ন আসতে পারে। তোমাদেরকে বারবার বলছি ক্লাসগুলো ভালো মতন করো, পিডিএফগুলো ভালো মতন করো, ক্লাসের কথাগুলো ভালো মতন বুঝো। তোমরা সেগুলো করো নাই, এখন করবা না। এখন আমরা যেগুলো বলি করো না, এখন যখন পরীক্ষা আগের দিন আসে তোমাদের মাথা খারাপ হয় যে কি করবো হায় আল্লাহ লাস্টের দিকে করলে হবে না। 732 আসলে দূরে, তোমার এখন ডিপেন্ড করে তুমি কি সায়েন্স, আর্টস না কমার্স, সাকিব, সেটার উপর ডিপেন্ড করে আর কি। ও আচ্ছা, 9 তারিখে জেএনইউ আর 10 তারিখে বিউপি। আচ্ছা আসো তাহলে আমরা শুরু করি। দেখো গত বছর, দেখো আমি যদি এখানকে ধরবো যে FASS আর FSSS, FBS নিয়ে কোনো কথা হবে না এখানে, ঠিক আছে? যেমন দেখো আমরা হচ্ছে কি পুরোপুরি আর্টস বেস, ঠিক আছে? এখন সাস্টে যারা সায়েন্স থেকে দিছো তারা ফিজিক্স কেমিস্ট্রি চাচ্ছ, আমরা ফিজিক্স কেমিস্ট্রি কীভাবে ক্লাস দিব? আমাদের তো পুরোপুরি আর্টস বেস। আমরা কি কখনো বলছি যে আমরা ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস দিব? না। আমাদের এক্সট্রা ক্লাসের মধ্যে আইকিউ ক্লাস হয়েছে, ম্যাথ ক্লাস হয়েছে, সাস্টের জন্য আমি আবার আরেকটা তোমাদের ম্যাথ ক্লাস দিছি। তারপর এখন আইসিটি ক্লাস চলতেছে, অলরেডি একটা ক্লাস বাকি, আজকে নেওয়ার কথা ছিল নাহিতে। আমি বলছি নাহি তুমি আগামীকাল নাও, আমি আজকে এই ক্লাসটা নিয়ে দিই, পরীক্ষার সামনে। আগামীকাল আমাদের আইসিটি ক্লাসগুলো শেষ হবে, সবই ক্লাস তোমাকে ধরাই দিছি। তো এখন তো ফিজিক্স কেমিস্ট্রির কথা তো আমাদের এখানে বললে হবে না, আমরা কেউ এখানে ফিজিক্স কেমিস্ট্রি পড়াই না, এটা বুঝতে হবে। সো এখানে ফিজিক্স কেমিস্ট্রি আবদার করলে হবে না। তোমরা একটা আবদার করো, তোমাদের আবদার যখন ফিল আপ হয় না তখন তোমরা যায় বাইরে যা সমালোচনা করো, এই করছে কিছু পড়ায় না, হ্যান না তেন না, এই হচ্ছে তোমাদের সমালোচনা। একটু কম্পেয়ার করে দেখো যে অন্য কোর্সে আর আমাদের কোর্সে তুমি যেই সুবিধাগুলো পাইতেছো। তোমরা আমাকে ইনবক্সে তুমি যে কোনো সমস্যা নেই তুমি আমাকে রিচ করতেছো, ডিসকাশন গ্রুপে পোস্ট অ্যাপ্রুভ করে রিপ্লাই দিচ্ছি, ক্লাস নামা আছে। তোমার কাছে পরীক্ষার কথা দেখো, আমরা পরীক্ষা অলরেডি অনেকগুলো পরীক্ষা নিয়ে ফেলছি।
তুমি ওই পরীক্ষাগুলো আবার দাও, আবার রিপিট করো, অপশন তো আছে, মিসড এক্সামের অপশন আছে, ওখান থেকে পরীক্ষা দাও। আমাদের কতগুলো পরীক্ষা হয়েছে, তুমি ঘুরে দেখো কতগুলো পরীক্ষা হয়েছে, উইকলি এক্সাম হয়েছে, তুমি ওগুলোই আবার দাও। প্রশ্ন তো একই ভাই, সাধারণ জ্ঞান, বাংলা, জিকে, বাংলা, ইংলিশ তো একই ভাই। আর কি প্রশ্ন করা হবে, ওগুলোর মধ্যে আবার ঘুরে ফিরে প্রশ্ন করা হবে, সবই প্রশ্ন আছে, তুমি ওগুলোকে আবার রিভিশন দাও, তুমি টপিক ওয়াইজ আবার রিভিশন দিয়ে তুমি পরীক্ষাটা দাও, তাহলেই তো হচ্ছে। সবই তো আছে, এমন তো আমাদের নাই, সবই তোমাদের দেওয়া হয়ে গেছে, সব ক্লিন। দেখো আইসিটি ক্লাস আগামীকাল শেষ হয়ে যাবে, আইকিউ ক্লাস ডান, ম্যাথ ক্লাস ডান, আমাদের ক্লাস আগেই ডান। তারপরে তোমাদের তোমাদের এতে আর কি এই ক্লাসগুলো দিচ্ছি যে ঠিক আছে যাও তোমরা একটা রিভিশন দিতে একটা সুযোগ পাবা। তারপরে যে আমরা যে নিলাম ফাইনাল ফাইট 3 7 21টা ক্লাস নেওয়া হয়েছে, 3টা সাবজেক্টের 21টা ক্লাস। এই 21টা ক্লাস ছিল তোমাদের কোর্সে, ছিল না, তারপরেও কিন্তু আমরা দিছি। কার জন্য দিছি? আমরা এখন দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নেই, হ্যাঁ, তো কষ্ট আমাদের হয়, তোমাদের তো কষ্ট হয় না, তোমরা খালি শুইয়া বৈশা কম্বলের তলায় বসে ক্লাস করো, তাই না? আসো শুরু করে দিই আমরা। এত এত কিছু আমি বেশি কিছু বললে তোমরা খালি বলো যে আমি বেশি কথা বলি, হ্যাঁ, তোমাদেরকে বকা দেই, কিন্তু কেন বকা দিই সে তোমাদের ভালোর জন্য আসলে বকাটা দেওয়া হয় আর কি। দেখো কি বলছে, হু ইন্ট্রোডিউস দ্য ফার্স্ট ইলেকট্রনিক মেল কমিউনিকেশন। আমরা ইমেল শুনতে অভ্যস্ত, ইমেলটাই হচ্ছে কি ইলেকট্রনিক মেল। তার মানে কি বলছে, ইমেলের আবিষ্কারককে পড়াইনি আমি, তাহলে বলো কি হবে, ইমেলের আবিষ্কারককে বলো। ভিন্টন জিকার কি ইন্টারনেটের জনক বা ইন্টারনেট আবিষ্কার করছেন উনি। টিম বার্নার্স-লি কি করছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তার মানে WWW এর জনক। তাহলে এবার তাহলে বলো কি হবে অ্যান্সারটা, মোবাইল ফোনের জনক। মোবাইল ফোনের জনক কে, মার্টিন কুপার। তাহলে বাকি থাকলো কি তোমার 1 আর 4, বলো কি হইতে পারে অ্যান্সারটা, রে টমলিনসন। ইয়েস, তাহলে কি হবে অ্যান্সারটা, রে টমলিনসন হচ্ছে কি ইমেলের জনক। সাস্টের জন্য একটা মৌলিক জিকে ক্লাস হবে, সেটা 11 তারিখে হবে, ঠিক আছে? আর একজন আছে এনইউ নিয়ে, আরে বাবা এনইউর তো কোনো খবরই নাই, পরীক্ষার ডেট দিছে, তোমরা খালি এবার যেটা নাই সেটা হইতে সিগেনে টানাটানি, তোমাদের এটাই সমস্যা। আমি বারবার বলছি যে যেই পরীক্ষা আছে সেই পরীক্ষা নিয়ে আগে চিন্তা করো, যেই পরীক্ষা এখনো ডেটই দেয় নাই সেই পরীক্ষা নিয়ে টানাটানি করে লাভ নাই। হ্যাঁ অবভিয়াসলি আমরা গত বছরও না কি বলে এনইউর আগে আমরা ক্লাস দিচ্ছিলাম 60 মার্কের জন্য, পুরো আমাদের যা ক্লাসে আমরা এক ক্লাসের মধ্যে অনেক কিছু পড়াইছিলাম সেটা দেখা যায় প্রশ্ন গিয়ে কমন আসছে। এনইউর আগে এবার বলবো, এনইউ ডেট দিচ্ছে আমার, বলো ডেট দিচ্ছে, দেয় নাই। আমি কি বললাম, গুচ্ছের ডেট দিচ্ছে, গুচ্ছের আগে আমরা ক্লাস নেব, হইতে পারে ওই সময় এনইউ ডেট পড়তে পারে, সো একসাথে হয়ে যাবে। তোমরা যেটা নাই তোমার সেটা টানাটানি করো, এই জিনিসটা খুব বাজে, খুব বাজে এটা। তোমাদেরকে মাঝে মাঝে মনে হয় তোমাদেরকে একটা ক্লাসে নিতে হবে, বুঝছো, কি ক্লাস নিতে হবে, ম্যানার্স শিখাইতে, হ্যাঁ, কি করতে হবে না করতে হবে সেগুলোর জন্য তোমাদের ক্লাস নিতে হবে। দেখো কি বলছে, হু পেন্টেড দ্য ফেমাস মুরাল গুয়ের্নিকা, মানে গুয়ের্নিকা চিত্রকর্ম। গুয়ের্নিকা চিত্রকর্ম কার বলো, চিত্রকর্ম তাহলে কার হবে বলো, কে আঁকছেন? আমরা পড়ছি না যে উনি কি স্পেনের বিখ্যাত চিত্রকর, স্পেনের বিখ্যাত চিত্রকর কে? এই কোশ্চেনটা অনেকবার না, তুমি দেখো এই কোশ্চেনটা তুমি আরইউতে পাইছো প্রিভিয়াস ইয়ারে, বা কি বলে এবার ঢাকা ভার্সিটিতে প্রশ্ন আসে নিচে কোনজন চিত্রকর না, এরকমও প্রশ্ন আসে। সো এইগুলো কিন্তু ঘুরে ফিরে দেখো সব জায়গায় একই রকম। এখন তুমি নিজে আমারে বলো তোমাকে আমি কি দিব স্পেশাল সাজেশন, সব জায়গার জন্য একই রকমই। তারপর আমি তোমাকে কিন্তু একেবারে 29-30 নাম্বার লেকচার আমি দিয়ে দিছি, কিন্তু তোমরা তো দেখো না, সমস্যা হচ্ছে এখানে। কি হবে, একজন বলে ভিনসেন্ট ভ্যান গগ, নো, কি হবে পাবলো পিকাসো। আল্লাহ, এটা একটা কমন প্রশ্ন, এই কমন প্রশ্ন যেন আমি বারবার বলছি, জানা প্রশ্ন যাতে ভুল না হয়, অজানা প্রশ্ন ভুল হইতেই পারে, ঠিক আছে, কিন্তু জানা প্রশ্ন যাতে ভুল নয় সেদিকে খেয়াল রাখবা। যেমন দেখো তোমাদের এইবার চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিটে প্রশ্ন আসছে চিফ ইলেকশন কমিশনারকে বর্তমানে, কারণ যেহেতু এখন নির্বাচন আমাদের সামনে, নির্বাচন কমিশনের হাতে দায়িত্ব যে আমাদের সুষ্ঠু নির্বাচন করে দিবে। সো এখন যিনি আমাদের প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন, এটা আমার ক্লাসেও পড়ানো ছিল, যখন আমি নির্বাচন কমিশন পড়াইছি
তারপরে হচ্ছে গিয়ে এটা সাম্প্রতিকও ছিল, তারপরে হচ্ছে গিয়ে এটা আমি পোস্টও করছিলাম যখন আমাদের নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করছে যে আমাদের নির্বাচন কবে, তখন কিন্তু আমার কিন্তু এটা গ্রুপের মধ্যেও পোস্ট করা ছিল যে বড় দেখি এই আমাদের বাংলাদেশের বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার কে। ঠিক আছে, সো জিনিসগুলো তোমরা কি হয়, তোমরা ওই যে যেটা বললাম যে আমাদের ক্লাস ঠিক মতন ফলো করো না, বা আমাদের যে পোস্টগুলা আমরা কিন্তু সবসময় আমরা কোনো ক্লাস নেওয়ার আগে আমি পোস্ট দিয়ে দিই। আমি 2 দিন আগে পোস্ট করছি আজকের কথা যে আজকে আমরা ক্লাস নেব, ঠিক আছে, বা আমাদেরকে দিয়ে দেওয়া হয়, আমরা সবসময় দিয়ে দিই, কিন্তু আমরা পোস্টগুলো খেয়াল করো না। সবচেয়ে বড় জিনিস, আমি একটা কথা বলি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমি এটা বলি, যখনই কোনো সার্কুলার মানে যাই দেয় আমি সেটা পোস্ট করি। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথমে যখন ওরা দিল যে আমাদের পরীক্ষা কবে কবে হবে সেটা আমি পোস্ট করছি, তারপরে ওরা একটা পরীক্ষা বি বা ডি একটা পরীক্ষা ওরা 23 জানুয়ারির জায়গায় 30 জানুয়ারি ফেলছে, কারণ 23 তারিখে খুব সম্ভবত সরস্বতী পূজা। আমি কিন্তু সেটাও পোস্ট করছি যে পরীক্ষা চেঞ্জ হয়েছে, টাইমিং চেঞ্জ হয়েছে। আবার যখন ফুল সার্কুলার দিছি, ফুল সার্কুলারটা ওখানে পোস্ট করা আছে এবং ওখানেও কিন্তু লেখা ছিল যে 30 তারিখে পরীক্ষা। তোমরা কি করছো, একদম প্রথম যে পোস্ট সেখানে গিয়ে কমেন্ট করতেছো 23 তারিখ 30 সেকেন্ডে পরীক্ষা। তা আমি তখন কইলাম যে তুমি এই পুরাতন পোস্ট নিয়ে পড়ে আসো, তার মানে কিছু দেখেই না এত বছর ধরে। নভেম্বরের পোস্ট সে আইসা এখন জানুয়ারি আছে কয় তারিখ, 6 তারিখ, 1.5 মাস পর আইসা ওখানে পোস্টে কমেন্ট করে। তাহলে এখন বলো, তাহলে আমার কি করতে মনে চায় তোমার, তুমি নিজেই বলো। চলো তাহলে এবার দেখি, তাহলে আমরা পেয়ে গেলাম কি, গোয়ের্নিকা হচ্ছে কি বিখ্যাত চিত্রকর্মকার পাবলো পিকাসো। তার মানে কি চিত্রকর্ম থেকে প্রশ্ন কিন্তু দেখা যায় বিউপিতে আসে। হ্যাঁ, হুইচ ওয়ান দ্য লিস্ট পপুলেশন ডিভিশন অফ বাংলাদেশ, এটা মানে কি বলো? লিস্ট পপুলেশন বলছে, লিস্ট, লার্জেস্ট না কিন্তু, লিস্ট তার মানে কি ক্ষুদ্রতম। জনসংখ্যায় ক্ষুদ্রতম, জনসংখ্যায় ক্ষুদ্রতম ডিভিশন কি বাংলাদেশের, বলো দেখি। আমার ওই লিস্টের মধ্যে ছিল, আমাদের 1 নাম্বার ক্লাসের লিস্টের মধ্যে ছিল, বলো কি হবে অ্যান্সার এটা। তোমার নাম তো একদম ট্রেডমার্ক হয়ে গেছে, সাব্বির, সাব্বির সাহেব, তোর তোর ট্রেডমার্ক, এটাকে আর করা যাবে না। তাহলে কি হবে অ্যান্সারটা বলো। তাহলে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম ডিভিশন, ডিভিশন মানে কি বিভাগ, হ্যাঁ, জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ কি বলো। যারা কাঁথা কম্বল নয়া ঢাকা শহরে চলে আসে লঞ্চে কইরা, কারা কারা, কোন বিভাগের লোকজন চলে আসে বলো দেখি। ইয়েস, বরিশাল্লা, তার মানে কি হবে, বরিশাল হবে অ্যান্সার, বরিশাল। ঠিক আছে, এবার আসো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট এআই রিপোর্টার ইন্ট্রোডিউসড ইন বাংলাদেশ। এটা বিউপিতেও আসছিল, তারপরে এটা 24, হ্যাঁ 24-এও ঢাকা ভার্সিটিতেও প্রশ্নটা আসছিল, তোমাদের না, তার আগের বছর 24-এও আসছিল যে এআই রিপোর্টার কে বলো। চ্যানেল 24-এ, চ্যানেল 24-এ ছিল, এটা নামটা কি ছিল? এই এআই দিয়ে মাথাটা খারাপ করে ফেলতেছে সবার, হ্যাঁ, এআই চ্যাট জিপিটি দিয়ে তোমাদের মাথাটা পুরাই খারাপ করে দিতেছে। বলো কি হবে, আবার পরিমণি দাগাই দিও না আবার, হ্যাঁ পরিমণি দাগাই দিও না আবার, কি হবে অ্যান্সার বলো। তাহলে দেখি কি অ্যান্সার করতে পারে এটা। ইয়েস, তাহলে কি হবে অ্যান্সারটা, এটা হবে অপরাজিতা। এটা কি হবে, অপরাজিতা। যেমন আমাদের এআই শিশু, অনেকে দেখি অন্য জায়গায় অনেক অ্যান্সার দেওয়া আছে, তাই না। এআই শিশু চীনে বানাইছে, কি বানাইছে, টং টং, চায়নার। খেয়াল করো বানানটা টং টং, ইংলিশে দিয়ে দিয়ে আবার কইব যে ইংলিশে ক্লাস নিতেছেন বাংলা লিখতেছেন কেলা, টং টং। ঠিক আছে, এআই শিশু, আর এআই রিপোর্টার। তার মানে এই দেখো, এই বছর তুমি দেখবা এই চ্যাট জিপিটি বা আমাদের এআই সম্পর্কিত, এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত কোনো একটা প্রশ্ন আসতে পারে এফএএসএস বা এফটি পলিসে। সো একটু কিছু দেখে যাইও এখান থেকে। ওকে, অপরাজিতা নট অপরিচিতা, ঠিক আছে। এবার আসো, স্পার্সো ইজ আন্ডার দ্য মিনিস্ট্রি অফ
আমি পড়াইছিলাম স্পার্সো নিয়ে 4টা প্রশ্ন, তাই না? যে স্পার্সো কি? আমরা জানি যে আমাদের দুর্যোগ বা তোমার হচ্ছে গিয়ে এই যে ঘূর্ণিঝড়ের একমাত্র পূর্বাভাস কেন্দ্র, ঘূর্ণিঝড়ের একমাত্র পূর্বাভাস কেন্দ্র, যে ঘূর্ণিঝড় হইলে আমরা আভাস পাই, তাই না? পূর্বাভাস পাই, আমরা আভাস পাই আগের থেকে। কবে প্রতিষ্ঠা হয়েছে? 1980 সালে প্রতিষ্ঠা হয়েছে। কোথায় হেডকোয়ার্টার? আগারগাঁও। আগারগাঁও কোথায়? ঢাকায়। কোন মন্ত্রণালয়ের অধীন? প্রতিরক্ষা মন্ত্রণালয়। এখন তোমার নিজেরাই বলো দেখি প্রতিরক্ষা ইংলিশ কি হবে দেখি। প্রতিরক্ষা, তুমি নিজেকে প্রতিরক্ষা করবা, তুমি কি করবা? তুমি ডিফেন্স করবা তোমাকে, তাই না? তুমি বলো না কেউ যদি তোমাকে আঘাত হয় তুমি কি করবা? তুমি তাকে প্রতিরক্ষা করবা তুমি নিজেকে, তাহলে কি এটাকে ডিফেন্স করা, তার মানে কি হবে? ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে, ডিফেন্স আর্মিদের আন্ডারে, এটা বুঝছো? আমরা গেছিলাম অনেক আগে, বুয়েট থেকে গেছিলাম একবার। আর এটা কি? স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। এই দেখো, এই স্পার্সো থেকে এই কটার প্রশ্ন আসতে পারে, এর চেয়ে বাইরে দিবে না। ফুলমিং আমি বলে দিলাম, লিখলাম না? এই দেখো, তাহলে কি আসছে? ডিফেন্স। আমরা রাখবো আমাদের যে আবহাওয়া অধিদপ্তর, এটাও কিন্তু এই ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে, আবহাওয়া অধিদপ্তর। তারপর দেখো তোমাদেরকে আমি সাম্প্রতিকে কিন্তু যখন পড়াইছিলাম আমাদের এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট কবে শপথ নেয়, এটাও মনে হয় এবার আসছে ডি ইউনিট বা চট্টগ্রামে দেখা গেছে যে প্রশ্ন অনেক সময় প্রিভিয়াস ইয়ারও কমন ফালায় বা বিউপিতে অনেক সময় কমন ফালায়, কিন্তু এটা তো প্রতি বছর যে ফালায় দেখে এই বছর যে ফালাবে কত, তোমার খালি কত পার্সেন্ট কমন ফালায়, এটা তো কোনো হিসাব নাই। তোমাদেরকে এটাই আমি বুঝাতে পারি, এগুলো কোনো হিসাব নাই। কমন পড়তেও পারে, নাও পড়তে পারে। কমন পড়লে আলহামদুলিল্লাহ, তোমার জন্য কমন হবে, কারণ তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়ে থাকো। ওকে ওকে, গেল। এবার দেখি আমরা নেক্সট। আচ্ছা, তোমাদের এই জন্য আমি তোমাকে দেখো লিখে দিচ্ছি প্রতিরক্ষা, ডিফেন্স। আমি যখন ক্লাসে যখন পড়াইছি, দেখো আমি যখন তোমাদেরকে ক্লাসে পড়াইছি আমি তোমাকে কিন্তু ইংলিশ টার্মটা অনেক মাঝে বলে দিছি যে এই ইংলিশ টার্মটা তুমি শুনে নাও, তাহলে তোমার কাজে লাগবে। যেমন এনক্লেভ, ছিটমহল ইংরেজি কি? এনক্লেভ। ক্লাসে আমার বলা ছিল কি ছিল না বলো? আমার ক্লাসে বলা ছিল, আমি মুখে বলছি এনক্লেভ, এনক্লেভ। সো তোমার যদি বলা হয়, তুমি যদি এনক্লেভ দেখে ভয় পাও না, এনক্লেভ মানে কি বাংলায় আমরা জানি এটাকে ছিটমহল। এবার আসো নেক্সটে যাই আমরা। হোয়ার ইজ দ্য ফার্স্ট এলিফ্যান্ট ওভারপাস অফ বাংলাদেশ লোকেটেড? আচ্ছা, আমরা জানি ঢাকা থেকে কক্সবাজার আগে আমরা সরাসরি আমাদের ট্রেন ছিল না, আমাদের রেল যোগাযোগ ছিল না, চট্টগ্রাম পর্যন্ত ছিল। তারপর আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ টানছি, ঠিক আছে? এখন ঢাকা থেকে সরাসরি কক্সবাজারে যাওয়া যায়। সো তার মাঝখানে আমার এই জায়গাটাতে দোহাজারি, হ্যাঁ, এই জায়গাটা দেখো, একটা বন জঙ্গলের মতন, দেখছো না? তো আমাদের এই বন জঙ্গলে কি আছে? হাতি আছে, ঠিক আছে? তো হাতি যাতে ওভারপাস, এখন আমি দেখো ট্রেনের লাইন করলাম, এখন ধরো মনে করো তুমি এখন যাচ্ছে ট্রেন, দেখা গেল ঠাস করে হাতি এসে হাজির হইলো বা হাতি ঢুসাতে দিল, হাতির পাল চলে আসলো, তাহলে তো সমস্যা। এই জন্য হাতি যেন সহজে চলাফেরা করতে পারে, তার জন্য হাতিকে এই যে ওভারপাস দিছে, যে হাতি দিক দিয়ে চলাফেরা করতে পারবে। তুমি এই দিক দিয়ে, তোমার ট্রেন তোমার দিক দিয়ে চলে গেল, তাহলে আর প্যারা হইল না। তাহলে এটা কোথায় হবে? অ্যান্সারটা কি হবে? এই দোহাজারি, এটা হবে আসলে চট্টগ্রাম, নট কক্সবাজার। চট্টগ্রাম জেলা বলছে, ঠিক আছে? জেলা, তাহলে কি হবে? এটা চট্টগ্রাম। ও, কক্সবাজার অপশন নাইও, সমস্যা নেই, কি হবে? চট্টগ্রাম। আরেকজন বলছে, আপু এটা কি আরিউর জন্য ইংলিশ ভার্সন ক্লাস? আরিউর জন্য তো আমি নিয়ে ফেলছি, আরিউর এই ইউনিটে বাংলায় প্রশ্ন আসবে, ঠিক আছে? এটা বুঝতে পারছো কি হবে অ্যান্সারটা? চট্টগ্রাম। এবার আসো, হাউ মেনি পার্টস অ্যান্ড আর্টিকেলস আর দেয়ার ইন বাংলাদেশ কনস্টিটিউশন? আমাদের বাংলাদেশের কনস্টিটিউশনের নাম কি? দেখো, আমাদের বাংলাদেশের সংবিধানের নাম, আমাদের বাংলাদেশের নাম দেওয়াই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এটা একটা আরিউতে একবার আসছিল, এটা আরিউতে একবার আসছিল। বাংলাদেশ সংবিধানের নাম কি?
বুঝছো? তাহলে মানে কি পুরোপুরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। ঠিক আছে? আর এখানে কি বলছে, হাউ মেনি পার্টস আর আর্টিকেলস। আর্টিকেলস মানে কি অনুচ্ছেদ, আমি ক্লাসে বলছিলাম না যে অনুচ্ছেদ বা আর্টিকেল ধারা, তাই না? ধারা বা অনুচ্ছেদ বা আর্টিকেল। আর পার্টস মানে কি ভাগ। তো আমরা কি জানি, 4টা মূলনীতি। ভাগ কয়টা? 11টা ভাগ, 153টা ধারা বা অনুচ্ছেদ। তাহলে কি হবে অ্যান্সার? তাহলে কি হবে অ্যান্সার? আমরা জানি আমাদের বাংলাদেশের সংবিধানের সংশোধনী, অ্যামেন্ডমেন্ট বলে, অ্যামেন্ডমেন্ট। কতবার হয়েছে? 17 বার। ইংলিশে লিখি 17 বার হয়েছে। আমরা জানি 13তম সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছিল, আর 15 নম্বর সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল হয়েছিল। বাট আমরা জানি যে এখন 15 নম্বর যে সংশোধনী ছিল সেটাকে আংশিক বাতিল করে দিছে হাইকোর্ট। সো তার মানে আবারও আমাদের বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। সো এখান থেকে প্রশ্ন আসতেই পারে, যেটা আমি বললাম, কারণ রিসেন্টলি এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমরা অনেক আলাপ আলোচনা করতেছি, এখান থেকে প্রশ্ন আসতেই পারে। তাহলে কি হইতে পারে? তাহলে বলো, প্রশ্নটা পাইয়েই গেলাম। তাহলে 11টা ভাগ, 153টা ধারা বা অনুচ্ছেদ, তার মানে কি হবে? সি হবে অ্যান্সার। ওকে, এই তো সবাই আনসার করতে পারছো, তাহলে পেয়ে গেলাম। আচ্ছা, আরেকটা জিনিস আসি আমরা বাংলাদেশের কনস্টিটিউশনে। তোমরা আরেকটা জিনিস পড়বা, যে এই যে অনুচ্ছেদগুলো আমি যেগুলো গুরুত্বপূর্ণগুলো ক্লাসে বলে দিছিলাম সেগুলো পড়বা। দেখো যে এবার ডিউতেও কিন্তু একটা প্রশ্ন আসছিল, হ্যাঁ, এই অনুচ্ছেদ থেকে প্রশ্ন আসছিল, আর আমি ক্লাসে এটা আমি পড়াই দিছিলাম। তারপরে সংবিধান নিয়ে খুব সম্ভবত মানে জাহাঙ্গীরনগর মেবি কোনো প্রশ্ন আসছিল আমার, কারণ আমাদের প্রশ্ন পাই না জাহাঙ্গীরনগর, সেজন্য আমাদের দেখা হয় না। তোমরা বললে আর কি আমরা বুঝতে পারি। বাট জাহাঙ্গীরনগর একটা প্রশ্ন আসছিল, আমি ইমপিচমেন্ট, দেখো আমি বারবার আমি তোমাদেরকে ক্লাসে বলছিলাম কিনা, দেখো ইমপিচমেন্ট, তোমরা এটা অনেকে ধরতেই পারো নাই, তোমরা অনেকে এটা ধরতেই পারো নাই। ইমপিচমেন্ট কি? অভিশংসন। আমরা কাকে অভিশংসন করে সরাইতে পারি? রাষ্ট্রপতিকে। বাংলায়ও বলছি, ইংলিশে বলছি। এখন তুমি আমাকে বলো, আমার তো আসলে বিউপির জন্য ক্লাস না দরকারই ছিল না, কারণ আমি ক্লাসের মধ্যে তোমাকে মানে পয়েন্টগুলো বলতাম বা ইংলিশটা আমরা বলতাম, তারপরে বললাম ঠিক আছে যাও একটু ধারণা নিয়ে যাও, যে আমরা রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করে সরাইতে পারি, বা বাংলায় আমরা অভিশংসন বলি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, এটা হচ্ছে গিয়ে আমরা আমাদের বাংলাদেশের সংবিধান, আমাদের খসড়া সংবিধানটা গণপরিষদে উত্থাপিত হয় কবে? 12ই অক্টোবর 72। গৃহীত হয় কবে, মানে ওরা কবে গ্রহণ করে? 4 নভেম্বর 72। এগুলো আমার ফাইনাল ফার্টে সব পড়ানোই ছিল। তারপরে কার্যকর হয়, মানে ইফেক্টিভ, যে প্রশ্ন আসবে ইফেক্টিভ, 16ই ডিসেম্বর 72। 16ই ডিসেম্বর 72। সো এখান থেকে অনেক সময় এই 3টা টপিক, এই যে 3টা পয়েন্ট থেকে প্রশ্ন চলে আসতে পারে। তাহলে আমি এটা লিখে দিই, এটা RUA এখানে লিখে দিলাম। এটা RUA ইউনিটে আসছিল। বাংলাদেশের সংবিধানের নাম কি? দেখো আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে অধ্যাদেশ। তাহলে অভিশংসন করে আমরা কাকে সরাইতে পারি? প্রেসিডেন্টকে আমরা সরাইতে পারি। প্রেসিডেন্টকে সরাইতে পারি আমরা। আচ্ছা, আর একটা জিনিস একটু মনে রাখো, যে যেহেতু আমরা এখন দেখতেছি ভেনিজুয়েলা নিয়ে প্রশ্ন পড়ে যাবা, যেহেতু ভেনিজুয়েলাতে কি USA আক্রমণ কইরা প্রেসিডেন্ট বউকে ধরে চলে গেল গা। তাহলে ভেনিজুয়েলার রাজধানী কি? ভেনিজুয়েলার মুদ্রার নাম কি? ভেনিজুয়েলা কোন দেশের আগে উপনিবেশ ছিল? স্পেনের। এই জিনিসগুলো একটু দেখবা। বা তারপরে আমেরিকা এই যে অপারেশনটা করলো, সেই অপারেশনের নাম কি? এই জিনিসগুলো মানে ভেনিজুয়েলা সম্পর্কিত একটু দেখে যাও, কারণ এটা একটা সাম্প্রতিক একটা, তোমার RUর জন্য কাজে লাগবে,
বা অন্য ভার্সিটির জন্য কাজে লাগবে। এটা মাথায় রাখো ভেনিজুয়েলার কথাগুলা, ঠিক আছে? আচ্ছা, তাহলে গেল। আরেকটা জিনিস এটা বলতেছিলাম, যেটা হচ্ছে অধ্যাদেশ কে জারি করেন? অর্ডিন্যান্স। এই যে আমি ক্লাসে কিন্তু বারবার বলছি অর্ডিন্যান্স। এই টার্মগুলো জানলে আর কষ্ট হবে না। এটাও কিন্তু আমরা জানি যে প্রেসিডেন্ট জারি করতে পারে অধ্যাদেশ, ঠিক আছে? ওকে, তাহলে এবার নেক্সট যাই আমরা। When did Bangladesh join the UN and OIC? মানে যে ওরা বলছে যে আমরা জাতিসংঘে কবে জয়েন করছি, ওআইসিতে কবে জয়েন করছি, বলো দেখি, বলো দেখি। খেয়াল করবা দুইটাই যেন অ্যান্সার ঠিক হয়, দুইটাই যেন অ্যান্সার ঠিক হয়। এগুলো আবার ভুল করলে হবে না, কারণ আমাকে দুইটা অ্যান্সার ঠিক রাখতে হবে। অনেক সময় দেখা গেল যে একটা অ্যান্সার ঠিক আছে, একটা অ্যান্সার ভুল আছে, ওটা দিলে চলবে না। দুইটা অ্যান্সার তোমাকে ঠিক রাখতে হবে এরকম পাশাপাশি। বলো কি হবে অ্যান্সার? ওয়েলকাম ব্যাক বিজয় কুন্ডু। তাহলে কি হবে অ্যান্সারটা? দেখো আমরা জানি যে আমরা বাংলাদেশ কমনওয়েলথে ঢুকছি কবে? 18 এপ্রিল 72। আমরা কমনওয়েলথের 32তম সদস্য, ঠিক আছে? এটাই আমাদের প্রথম, বাংলাদেশ প্রথম জয়েন করলো, ফার্স্ট কমনওয়েলথে জয়েন করলাম। আমরা WHO, তারপরে IBRD, এগুলোতে আমরা ইত্যাদিতে বিভিন্ন জায়গায় জয়েন করছি 72-এ। নেম নন অ্যালাইন্ড মুভমেন্ট, জোট নিরপেক্ষ আন্দোলনে আমরা ঢুকছি কবে? 1973 সালে আলজিয়ার সম্মেলনে। আমরা আগে ওআইসিটা লিখি, যেহেতু ওআইসিতে আমরা আগে ঢুকছি। ওআইসিতে আমরা ঢুকছিলাম আমি অনেকবার হাজারবার কাহিনী বলছি, আজকে আর বলবো না। 23 ফেব্রুয়ারি 1974 সালে লাহোরের সম্মেলনে, রাইট? লাহোরের সম্মেলনে আমরা ইউএন মানে কি জাতিসংঘে ঢুকছি। এই যে আরেকটা ইনঅ্যাক্টিভ একটা সংস্থা, হ্যাঁ, এত বড় একটা ঘটনা ঘটায় ফেললো আমেরিকা। ইউএন কি চুপ করে বসে আছে? ইউনাইটেড নেশনসে আমরা কবে ঢুকছি? 17 সেপ্টেম্বর 1974 সালে। 136তম সদস্য হিসেবে মেম্বার লিখি, নাহলে পরাবার দেখা যাবে যে অধিবেশন নিয়ে গন্ডগোল লাগতে পারে। 29তম অধিবেশনে, অ্যাসেম্বলি আমরা বলি এটাকে, অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি। দেখো তাহলে কি হবে অ্যান্সার? বুঝতেই পারতেছো, দুইটাই আমার কি তা 74। কি হবে? 74। হ্যাঁ একদম পারবা তো। আহমেদ বিন আব্দুল কাদির এগুলো পড়লে তুমি একেবারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কি তুমি একেবারে স্ট্যানফোর্ড যাবা কা, স্ট্যানফোর্ড। এই যে এগুলো যে করো, এগুলো যে করো তোমরা, মানে সার্কাজম করতে ওস্তাদ, পড়ার বেলায় নাই, সার্কাজম করতে ওস্তাদ। তোমাদেরকে পড়াশোনা বাদ দিয়ে তোমরা এই সার্কাজমই করে বেড়াও। এবার কি বলছে? হুইচ কান্ট্রি ইজ নট এ মেম্বার অফ আরব লীগ। আচ্ছা, এখান থেকে আমরা একটু দেখি, নেমের কোনো হেডকোয়ার্টার নাই, নো হেড HQ। ওআইসি জেদ্দা, জেদ্দা বানান কি এভাবে না? হ্যাঁ, সৌদি আরবে। এটা কোথায়? নিউ ইয়র্ক। কমনওয়েলথ কোথায় আমরা জানি? লন্ডনের, যেটা সাব্বির খায়, মালবোরো হাউস, মালবোরো হাউস, হাউস লন্ডনে। WHO জেনেভাতে। IBRD কোথায়? ওয়াশিংটন DC, রাইট?
ওয়াশিংটন ডিসি। ঠিক আছে তো, নাকি ভুল করলাম? দেখো যেগুলো নাকি টাকা পয়সা নিয়ে কাজ করে সেটা কোথায়? ওয়াশিংটন ডিসিতে। ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এটা WHO, ওগুলো তো আমরা জানি, ওটা অনেকবার বলছি রে ভাই। WHO এগুলো তো আমার 1000বার বলা আছে এগুলা, তাই না? ঠিক আছে, তাহলে গেল আমার 74। এবার আসো, হুইচ কান্ট্রি ইজ নট এ মেম্বার অফ আরব লীগ? আরব লীগের মেম্বার কয়টা? আচ্ছা আগে আমরা আসি যে আরব লীগের মেম্বার কয়টা, আগে তোরা কয় আরব লীগের মেম্বার কয়টা? আরব লীগের মেম্বার কয়টা এটা বলবা। আর আমরা জানি আরব লীগের হেডকোয়ার্টার কোথায়? কায়রো। কোথায়? মিশর। মিশর ইংরেজি কি? ইজিপ্ট। আর বলো না, চিনি না, ইজিপ্ট। মিশরের রাজধানী কায়রো, ইজিপ্টের রাজধানী চিনি না। এখন পরীক্ষার অপশন যা খুঁজবা, আপু না বলছিল ইজিপ্টের রাজধানী চিনি না, এখন তো অপশনে চিনি না নাই, বুঝছো? এই হচ্ছে তোমাদের অবস্থা হয় মাঝে মাঝে। তাহলে আমরা জানি যে আরব লীগের মেম্বার 22টা। এখন দেখাও সব 22টা দেশের নাম দাও আছে। হায় 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 হায়, আমি পড়াই নাই তোমাদেরকে, আমি তোমাদেরকে পড়াই নাই 22টা মেম্বার। তাহলে এখন প্রশ্নটা এসে পড়ছে কোনটা আরব লীগের মেম্বার না। তাহলে আমরা কিভাবে অ্যান্সার করতে পারি? মনে আছে আমি তোমাকে একটা ট্রিক্স বলছিলাম, দেখো 22টা মেম্বার পড়া একটু কষ্ট, 10টা মেম্বার পড়তেই কষ্ট হয়ে যায়, আর তার উপর আবার 22টা মেম্বার। তো আমি এটাকে কি বলছিলাম, দেখো অলওয়েজ অপশনে থাকে কি? ইরান। আমরা জানি ইরান আরব রাষ্ট্রই না, সো আরব লীগে তার ঢোকারই প্রশ্ন হয় না, কারণ আরব লীগে কারা মেম্বার? যারা নাকি আরব রাষ্ট্র। আরব রাষ্ট্র কারা? যাদের ভাষা আরবি। সো আমরা জানি ইরানের ভাষা ফার্সি, তাই ইরান আরব রাষ্ট্র না, তাই সে আরব লীগেরও মেম্বার না। তাহলে কি হবে আনসার? ইরান। ন ন ন। এখন কিন্তু আমেরিকার চোখ কিন্তু ইরানের দিকে, বুঝছো? এবার আসো, দ্য নোবেল প্রাইজ ইজ নট অ্যাওয়ার্ডেড ইন। বলো, যেসব দেশের মানুষজন শান্তিতে নোবেল পাইছে তারা এখন অশান্তিতে আছে, বুঝছো? এরকম একটা পোস্ট দেখলাম আজকে ফেসবুকে। বুঝে নাও বুঝে নাও বুঝে নাও। তাহলে অবভিয়াসলি 25 সালের যে ইনি শান্তিতে নোবেল পেয়েছিলেন, এটা আরো আরো গুরুত্ব হয়ে গেছে। হেতে এখন বলছে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে ভেনিজুয়েলাতে, কারণ সে তো তোমার এই নিকোলাস মাদুরোর বিরুদ্ধে। ওকে, তা আবার শান্তিতে নোবেল পেয়েছেন, সে আবার ফোন করে ডোনাল্ড ট্রাম্পরে বলছিল যে এটা আপনা পাওয়ার যোগ্য, হেন তেন না, ক্লাসেগুলো বলছি আমরা। কি নাম তাহার কি নাম? মারিয়া করিনা মাচাদো। ঠিক আছে, তো আমরা জানি যে নোবেল পুরস্কার একবারে বর্তমানটাই বলে ফেলবো, কারেন্ট আমার দেওয়া হয় 6টা ক্ষেত্রে। 1901 সাল থেকে দেওয়া শুরু করছে। ও দেখো, আমি কোন একটা ক্লাসের মধ্যে আমি কিন্তু তোমাকে প্রথম নোবেল বিজয়ীকে, প্রথম মুসলমান মহিলা নোবেল বিজয়ীকে সব পড়াইছি, আসছে না CUD ইউনিটে? এখন বললো না আপু সেই দিনকার ক্লাসে আসে না, কিন্তু মা আমি তো তোমাকে সেই প্রথম দিকে আমি পড়াচ্ছি। ফাইনাল ফাইডে ক্লাসের মধ্যে আমারগুলো সব পড়ানো ছিল। তোমাদের ফাইনাল ফাইডে ক্লাসগুলো তুমি যদি ঠিক মতন করো তাহলে তো কোনো কোশ্চেন বাদ পড়ার কথা না। দেখো তাহলে কি হবে, আমরা জানি যে বর্তমানে 6টা ক্ষেত্রে দেওয়া হয়। কি কি দেওয়া হয়? ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন। শান্তি, পিস, বুঝছো? শান্তি আসেনি, ভেনেজুয়েলাতে শান্তি আছে, অশান্তি হয়ে গেল। তাহলে শান্তি, সাহিত্য মানে লিটারেচার, এরপর আসো ইকোনমিক্স। তাহলে কি নাই দেখো তো অপশন, ইকোনমিক্স। তাহলে ফিজিক্সে দিছি, কেমিস্ট্রি দিছি, পিসে দিতেছি, ম্যাথে নাই। 1 2 3 4 5 6। সো এই বছরের জন্য তুমি অবশ্যই এই 2টা গুরুত্ব দিয়ে পড়বা, এই 2টা গুরুত্ব দিয়ে পড়বা। আর বাকি তো আমি তোমাকে অনেকবারই পড়াইছি, আমি যেন বললাম না, তাই না? 1901 সাল থেকে দেওয়া হয়, প্রথমে দেওয়া হয়তো 5টি ক্ষেত্রে, আলফ্রেড নোবেলের নামে দেওয়া হয়।
তারপরে হচ্ছে গিয়ে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ে থেকে, বাকিগুলো দেওয়া হয় সুইডেন থেকে, কারণ যেহেতু আলফ্রেড নোবেল ছিলেন সুইডেনের। তারপরে হচ্ছে গিয়ে আলফ্রেড নোবেল কি আবিষ্কার করছেন? ডিনামাইট আবিষ্কার করছেন। প্রথম মহিলা নোবেল জয়ীকে মেরি কুরি বা মাদাম কুরি। শান্তিতে নোবেল বিজয়ী প্রথম মহিলা বার্থা ভন সুটনার। শান্তিতে নোবেল বিজয়ী প্রথম মুসলমান মহিলা শিরিন এবাদি। এটাই মনে আসছে এবার, মনে হয় খুব সম্ভবত। তারপর আমাদের এই উপমহাদেশে কয়জন পাইছেন, প্রথম মুসলমান হিসেবে নোবেল পাইছে কে, সেগুলো আমার কিন্তু সব পড়া আছে। বাংলাদেশ থেকে একমাত্র নোবেল বিজয়ী কারা? আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা 6 সালে পাইছেন। সো এগুলো কিন্তু আমার ঘুরে ফিরে আমার এগুলো ক্লাসে বহুবার আমার ক্লাসে এগুলো পড়ানো ছিল, ঠিক আছে? এই জন্য আমি আর লিখলাম না, আজকে আমি জাস্ট একটু বলে দিলাম। এগুলো আমার অনেকবার বলা হয়েছে, অনেকবার। সো আমার নোবেল নিয়ে আমার অনেকবার, আমি লাস্ট কোথায় নার্সিং ক্লাসের মধ্যেও কিন্তু আমি অনেক সব সব লিখে দিছিলাম এগুলা। প্রথম নারী, হ্যাঁ, প্রথম নারী কিভাবে মালালা ইউসুফজাই হয়? হ্যাঁ, প্রথম নারী হিসেবে নোবেল পুরস্কার পাইছে মেরি কুরি। কোন আমলে পাইছে সে? মালালাটা কি হবে যদি বলা হয় সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই, আমি যেটাকে বলি উলালা। সর্বকনিষ্ঠ, 17 বছর বয়সে নোবেল পাইছে। এত কম বয়সে এখনো পর্যন্ত কেউ নোবেল পায় নাই, সে হচ্ছে সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী। উল্টাপাল্টা কেন করো? উল্টাপাল্টা করলে তো সমস্যা। তোমরা যে উল্টাপাল্টা করো দেখেই তো সমস্যাটা হয়ে যায়। আচ্ছা, এবার আসো, হুইচ ইজ অফ দ্য ফলোয়িং স্টেটস অফ ইন্ডিয়া ডাজ নট হ্যাভ এ বর্ডার উইথ বাংলাদেশ? মানে বাংলাদেশের কোন রাজ্য, ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা নেই? ঠিক আছে, এটা তো আমরা হাজারবার পড়ছি। তারপর চলো আসো আমরা দেখি, আমরা আজকে ইংলিশে লিখবো না। এটা কি নর্থ, এটা কি সাউথ, নর্থ ইস্ট, তাই না? ইস্ট ওয়েস্ট। তো আমরা জানি যে এখানে কি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল, এখানেও আছে ওয়েস্ট বেঙ্গল, এখানে আসাম, মেঘালয়, এখানেও আসাম আছে। এটা কেন লিখলাম? তাহলে আমার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কি আছে সেটা আমার পড়া হয়ে যাবে আর কি, বুঝছো? এখানে আমার ত্রিপুরা, এখানে মিজোরাম। তাহলে আমাদের আসলে মেনলি ভারতের 5টা রাজ্যের সাথে আমরা বাংলাদেশ যুক্ত: পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। আর যদি বলা হয় যে আমাদের উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে কি আছে, তাহলে তো বুঝতেই পারতেছো এখানে কি বে অফ বেঙ্গল, এই জায়গাটায় মায়ানমার। তাহলে বুঝতেই পারতেছো আমাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কি আছে। মায়ানমার দক্ষিণ পূর্ব মিলায়া, মায়ানমার দক্ষিণ পূর্ব মিলায়া সাউথ ইস্ট, ঠিক আছে? আর তারপর আমাদের পূর্বে মানে ইস্টে কি আছে? আসাম, ত্রিপুরা, মিজোরাম, মায়ানমার। আমাদের উত্তরে কি আছে? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়। দক্ষিণে কি আছে? পুরা বঙ্গোপসাগর আর মায়ানমার। আর পশ্চিমে আমাদের পশ্চিমে ফুললি ভারতের পশ্চিমবঙ্গ। তাহলে আমার মিজোরাম আছে, ত্রিপুরা আছে, আসাম আছে, মণিপুর নাই। কিন্তু মণিপুর কিন্তু আবার 7 সিস্টার্সের মধ্যে ইনক্লুডেড। তারপর আমি একটু লিখে দিই যে 7 সিস্টার্স, যেটা নিয়ে কারাকারি খেয়ালায় বা কত কিছু করবা তোমরা বলে। দেখো আমরা অলরেডি 4টা রাজ্যের নাম জানি। কি নাম জানি দেখো? আসাম, মেঘালয়, ত্রিপুরা, ও আর একটা কাজ করিয়ে নি, ধরো আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। দেখো 4 রাজ্যের নাম জানি যেহেতু আমরা বাংলাদেশ যুক্ত আছি। আর বাকি থাকে কি? অরুণাচল। দেখো এই অরুণাচল নিয়ে গন্ডগোল। অরুণাচল চায়না বলে এটা, আর ইন্ডিয়া তো আগের থেকে তো এখানে নিয়ন্ত্রণ করতেছে। তাহলে অরুণাচল, নাগাল্যান্ড আর এই যে মণিপুর, নাগাল্যান্ড, মণিপুর। এই হচ্ছে কি 7 সিস্টার্স। আমরা কি বলি? নর্থ ইস্ট, তাই না? দক্ষিণ পূর্ব, সরি উত্তর পূর্ব, নর্থ ইস্ট, সরি উত্তর পূর্ব, নর্থ ইস্ট। এই যে নর্থ ইস্ট, 7টা রাজ্য গায়ে গায়ে লাগানো আছে। এটা তোমরা মোটামুটি জানো।
কেন পড়া হয় না কেন নাজমুল? তোমরা কি এখন কি ছোট বাবু? তোমাকে ধাক্কা ধাক্কায় পড়াতে হবে? তোমাদের তো একটা নিজের থেকে তো এ হওয়া উচিত যে আমার সামনে পরীক্ষা, আচ্ছা আমার একটা হয় নাই, আমি চেষ্টা করি। তোমাকে চেষ্টা চালায় যেতে হবে শেষ পর্যন্ত। মাঝপথে হেরে যাওয়া চলবে না। পড়া ছাইড়া দিচ্ছ, পড়তে ভালো লাগে না, এসব আবদার করলে তো হবে না। এসব আবদার করলে হবে না, তোমাকে শেষ পর্যন্ত চালায় যেতে হবে। দেখি না, একটা তো পরীক্ষা শেষ হয়েছে, আমি এগুলো নিয়ে কথা বলছি না লাস্ট ক্লাসে, মানে আমাদের যখন মেইন গ্রুপে ক্লাস হচ্ছে আমি এগুলো নিয়ে বলি নাই তোমাদেরকে, আমি দেখাই দিই নাই পথ, দেখাই দিছি না? তারপরও তোমরা একই কাজ করতেছো। একটা একটা করে পরীক্ষা দাও, অবশ্যই কোথাও না কোথাও ইনশাল্লাহ হবে। গুচ্ছ পর্যন্ত তোমাকে, গুচ্ছ কি 7 কলেজ ন্যাশনাল পর্যন্ত তোমাকে ফাইট দিতেই হবে, তোমাকে ফাইট করতেই হবে শেষ পর্যন্ত। আমরা লড়াই চালাই গেছি না শেষ পর্যন্ত? যুদ্ধের সময়, জুলাই আন্দোলনের সময় লড়াই চালাই যায় না? কি বলা হয়েছিল যে আমরা জুলাই মাসকে শেষ করতে দিব না যতক্ষণ পর্যন্ত এই লড়াই শেষ না হবে, ঠিক কি না? লড়াই চালাই যাও নাই শেষ পর্যন্ত। তো এখন কেন ভেঙে যাচ্ছ বলো? এখন কেন ভেঙে যাচ্ছ? তোমরা লড়াই চালায় গেছো, এই তোমরা গেঞ্জি বিপল, এখন হেরে গেলে চলবে বলো? সো তোমাকে এখনো লড়াই চালায় যেতে হবে, এটা এখন আসল লড়াই। পড়াশোনা করতেই হবে, এই বয়সে পড়াশোনা করা ছাড়া আর কোনো গতি নাই, এটা বোঝা উচিত এতদিন পর্যন্ত যারা এখনো হোঁচট খাইতে খাইতে এই পর্যন্ত আসছো। যাক, আব্দুল কাদের ভালো বলছে। হ্যাঁ, এটাই বললাম যে তুমি কথা মানে বলে পড়া বাড়াই দিছো, তোমার লাগবে, পড়া বাড়াইতে হবে। তোমাকে এখন দরকার লাগবে পড়া বাড়াইতে হবে। তোমার বরঞ্চ পড়া কমাই ফেলছো, এখন পড়া কমাইলে হবে? শেষ মুহূর্তে পড়া কমাইলে হবে বলো? হ্যাঁ, দেয় নাই রে বাবা, সার্কুলার দেয় নাই। যখন হবে আমি তো দিয়েই দিব, পোস্ট করেই দিব আমি। শুনো, সেকেন্ড টাইম অলওয়েজ লড়াই কষ্ট। এক হচ্ছে গিয়ে তোমাদের প্রথমবারে হয় নাই, তোমরা এবার সেকেন্ড টাইমার হিসেবে আসছো, এটা একটা আরেকটা বার্ডেন। চারদিক থেকে শুনবা কিরে ও তো চান্স পেয়ে গেছে, তোর খবর কি? এই একটা বার্ডেন, সাথে ফার্স্ট টাইমারদের সাথে কম্পিটিশন, অনেক জায়গায় আবার নাম্বারও কাটে, অনেক জায়গায় নাম্বারও কাটে। সো এই জন্য তখন তোমার জন্য টাফ হয়ে যাচ্ছে, কিছু করার নাই। সেকেন্ড টাইম হয়েছো, তোমাকে আরও বেশি কষ্ট করতে হবে, তোমাকে আরও বেশি পড়াশোনা করতে হবে ফার্স্ট টাইমকে বিট দেওয়ার জন্য। সেকেন্ড টাইম প্রথম থেকে যখন তুমি শুরু করছো আমি সেকেন্ড টাইমার হব, তখন থেকে তোমাদের লড়াই শুরু হয়েছে, নতুন লড়াই না, তোমাদের প্রথম থেকে লড়াই শুরু হয়েছে। এটা সব সময় হয়, সেকেন্ড টাইমের জন্য একটা আলাদা বার্ডেন থাকে, সেগুলোকে তোমাকে পাশ রেখে তোমাকে সামনে, তুমি ধরো তোমার সামনে একটা ইট আসছে, তোমার একটা পাথর আসছে, তুমি একটা হাঁটতেছো রাস্তা দিয়ে, সেই রাস্তার মধ্যে তুমি একটা পাথর দেখলা বা কোনো কিছু দেখলা, তখন তুমি কি, পাথর আসছে সামনে আমি আগাবো না, তাই কি করো? পাথরটাকে সরাই দাও, লাথি দিয়ে সরাই দাও না? এরকম সময় আমরা কি করি, অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতেছি, সামনে পাথর, লাথি দিয়ে সরাই দিই। সো এইসব জিনিসপত্র তোমাকে সরাই দিয়ে পাশ কাটায় তোমাকে সামনে আগাইতে হবে। ওকে, আমি ফার্স্ট একটা লাইভ নিব, তো আমি কথাগুলো বলে ফেলতেছি, দেখি আমি তোমাদের মানি ভার্সের কথা বলে কোন একটা তোমাদের গ্রুপে, প্রাইভেট গ্রুপে লাইভ নিতে পারি কিনা, যে এইভাবে তোমাকে পাশ কাটায় চলতে হবে। ওকে, সেকেন্ড টাইম থেকে বললাম। ওর নাম কি? আরেকজন আবার ডাকে সোয়েবুল আহমেদ, ওর নাম কি রে? একজন আরেকজনকে দেখি, বাস ভালোই তো দেখিয়ে দাও, ব্যাকআপ দাও। কাহিনী কি? এই কাহিনী কি সুরাইয়া? এবার আসো, বিউপিতে অলওয়েজ একটা তোমার ওই যে বুকস থেকে আসে, বুকস, এগুলো বুকসগুলো ভালো মতো দেখে যাবা। বুকস, হু ইজ দ্য অথর অফ ড্রিমস ফ্রম মাই ফাদার, আমি তোমাদেরকে একটা পড়াইছিলাম তাই না? বিখ্যাত লেখক ও গ্রন্থ পরিচিতি। আচ্ছা, আইকিউ আসে কিনা? গত বছর দুই একটা ছোটখাটো ম্যাথ দিছিল, গত বছর ছোটখাটো দুই একটা ম্যাথ দিছিল, সারা জীবন দেয় নাই, গত বছরে হাজির হয়েছে, তাহলে এই বছর দিতে পারে। ছোটখাটো ম্যাথ দিছিল, আমার ম্যাথ দুটা খেয়াল নাই, কিন্তু ম্যাথ টাইপ আসছিল, ম্যাথ টাইপ দেখে যাও, ছোটখাটো ম্যাথ দেখে যাও। তাহলে কি হবে?
হু ইজ দ্য অথর অফ দ্য ড্রিমস ফ্রম মাই ফাদার, তাহলে কি হবে এটা? এটা হচ্ছে কি বারাক ওবামার এইটা বই, ওডার সিটি অফ হোপ। আরেকটা আছে ওডার সিটি অফ হোপ, বানানটা মানে এরকম। সো বিখ্যাত লেখক ও গ্রন্থ পরিচিতি ভালো মতো দেখে যাবা, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এবার ইউনেস্কো ডিক্লেয়ার 21 ফেব্রুয়ারি অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অন, আমরা পড়ছিলাম না যে ইউনেস্কো কত তারিখকে 21শে ফেব্রুয়ারিকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে স্বীকৃতি দিছে, পড়াইছি। সো এটাকে বোঝা উচিত যে কীভাবে প্রশ্নটা আসছে। তাহলে ইংলিশ প্রশ্ন একটু পড়তে পারলেই বুঝতে পারবা জিনিসটা কি হবে। তাহলে বল দিই কি হবে, অ্যান্সার কিন্তু আছে, তোমরাই বলো কি হবে। এবং এর পরবর্তী বছর থেকে আমরা প্রতি বছর 21শে ফেব্রুয়ারিকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে পালন করে আসতেছি। আজকে বিউপি দেখা তারপর পোলাপাইন কম, এখন যদি বাংলায় প্রশ্নগুলো আনতাম কইতাম যে আরিউর জন্য লাফায় লাফায় পোলাপাইন চলে আসতো। তাহলে কি হবে, 17 নভেম্বর 1999 সালে ডিক্লেয়ার করছে। হুইচ ইজ কল্ড অ্যাজ সাইবার সিটি, সিল্ক সিটি, সাইবার সিটি, এরকম আমরা কিন্তু প্রশ্ন দেখছি। তাহলে বলতে কি হবে, আমাদের প্রথম সাইবার সিটি কি হবে, বা কোনটাকে সাইবার সিটি বলে, এটা 22-23 আসছিল ওই কোশ্চেনটা। তাহলে বলো, যেখানে আমার বাংলাদেশের ফার্স্ট টি গার্ডেন, সিলেটের কি মালিনী ছড়া, তাহলে কোথায় বোঝা উচিত এখন। তাহলে কি হবে অ্যান্সারটা, বাংলাদেশের প্রথম চা বাগান কোনটা, সিলেটের মালিনী ছড়া, তাই না, সিলেটের মালিনী ছড়া। 1854 সাল থেকে আমার বাণিজ্যিক ভিত্তিতে প্রথম চা চাষ শুরু হয় এই সিলেটের মালিনী ছড়া। সিলেটে আমাদের একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এমএজি ওসমানীর নামে, মোহাম্মদ আতাল গনি ওসমানের নামে। তাহলে কি হবে অ্যান্সারটা, সিলেট হবে অ্যান্সার। Naval commandos did a special operation during our liberation war. What is its name? মানে আমরা জানি যে আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের নৌ কমান্ডোরা একটা অপারেশন করছিল, সেই অপারেশনের নাম কি বলো দেখি। আমি ক্লাসে বলছিলাম যে এই অপারেশন আমরা, এই অভিযানে আমরা অনেক সফল ছিলাম, আমরা অনেক পাকিস্তানি জাহাজ ডুবাই দিছিলাম, বোমা দিয়ে আমরা উড়াই কি করছি, অনেক জাহাজ ডুবাই দিছিলাম, আমরা সফল ছিলাম এই অভিযানে, তাই আমরা নাম দিছিলাম অপারেশন কি, জ্যাকপট। তাহলে দেখো প্রশ্ন বোঝা গেছে। সো আমার মনে হয় যে তোমরা প্রশ্নগুলো পারবা, আমার কাছে মানে ভয় লাগতেছে না, যে তোমরা আশা করি যে কোশ্চেনগুলো দেখে বুঝতে পারবা অন্তত যে প্রশ্নটা কি আসছে। তো ভয় পাওয়ার কিছু নাই, যে ইংলিশে প্রশ্ন আসে দেখে তোমরা ভয় পেয়ে যাও, এই ভয়টা পাবা না। আশা করি ভয়টা ক্লিয়ার হচ্ছে। আচ্ছা এবার দেখো কি বলছে, দ্য আর্কিটেক্ট অফ শহীদ মিনার, স্থপতি, বর্তমানে কেন্দ্রীয় শহীদ মিনার যেটা আর কি আমার, দেখো যেটা কেন্দ্রীয় শহীদ মিনার, এটা ঢাকা মেডিকেল কলেজের সামনে। স্থপতিকে এখানে দুইজন মেনলি স্থপতি, ঠিক আছে না, তিনজন মেনলি স্থপতি। মইনুল হোসেন কি করছেন, স্মৃতিসৌধ, তাহলে কি হবে, মুনির চৌধুরী তো উনি তো হচ্ছে গিয়ে নাটক লেখেন, তাই না, রক্তাক্ত প্রান্তর লিখছেন, কবর লিখছেন। মিনাল হক কি করছেন, রাজস্বিক, জননীয় গর্বিত বর্ণমালা, দুর্জয়, এগুলো সব ওনার, দুর্জয়, জননীয় গর্বিত বর্ণমালা, গর্বিত বর্ণমালা। তাহলে কি হবে, হামিদুর রহমান। ঠিক আছে, স্টপ জেনোসাইড, জহির রায়হানের প্রামাণ্য চিত্র না কি বলো, দেখো লেখা আছে এ ডকুমেন্টারি অন,
এ ডকুমেন্টারি, তার মানে কি এটা একটা মুভি, শর্ট ফিল্ম, রিপোর্ট নাকি ডকুমেন্টারি? প্রামাণ্য চিত্র, আমি বাংলায় পড়াইছিলাম কি প্রামাণ্য চিত্র, ডকুমেন্টারি ফিল্ম, তাহলে কি হবে ডকুমেন্টারি, তাহলে ডি হবে অ্যান্সার। ঠিক আছে। হু টেক্স ওভার ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য প্রেসিডেন্ট, বলছে যে প্রেসিডেন্টের অনুপস্থিতিতে কে কাজ করেন বা কে দায়িত্ব গ্রহণ করেন। আমরা জানি যে প্রেসিডেন্ট যদি অনুপস্থিত থাকেন বা তাকে সরাই দেওয়া হয় তাহলে প্রেসিডেন্টের পদে কে চলে আসেন? আমাদের বাংলাদেশের নিয়ম কি, কে আসবে? অ্যান্সার করো, কি হবে অ্যান্সার বলো। তাহলে কি হবে? স্পিকার। আমরা জানি যে স্পিকার এসে দায়িত্বটা নেবেন তাহলে। ঠিক আছে, তাহলে দেখো এগুলো সবই কিন্তু আমাদের পড়ানো ছিল। এখন ওই যে ওয়াইফাই, এই ওয়াইফাই কিছু হইলে ভাই ওয়াইফাই দেন, কোথাও গেলে বল ভাই ওয়াইফাই দেন। হ্যাঁ, আবার কয়দিন পর ছেলেটা কবে ভাই ওয়াইফ দেন, ওয়াইফ কইও না আবার ওয়াইফাই, উইফি। ঠিক আছে, তাহলে এই ওয়াইফাইয়ের ফুল মিনিং তোমাকে জানো? ওয়াইফাইয়ের ফুল মিনিং কি? হ্যাঁ, তাহলে বলো দেখি কি হবে। অলরেডি লেখাই দেওয়া আছে, ওয়্যারলেস ফিডেলিটি। তাহলে কি হবে অ্যান্সারটা? এটা হবে ওয়্যারলেস ফিডেলিটি। এত ওয়াইফাই ওয়াইফাই করে চিল্লাও, ওয়াইফাইয়ের মিনিংই জানো না, তাহলে তো হবে না। এবার আসো, হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি ইজ সাপোর্টিং ইন দ্য প্রজেক্ট অফ মেট্রো রেল অফ বাংলাদেশ, মানে আমাদের বাংলাদেশে মেট্রো রেলে আমাদেরকে কে সাহায্য করতেছে? আমরা জানি একটা কোম্পানি, তার নাম জাইকা, সে 75% দিচ্ছে, তার মানে পুরা বেশিরভাগই, তাই না? 75% দিচ্ছে জাইকা, 25% দিচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট। বিডি লিখি। তাহলে এই জায়গা কোম্পানি কোন দেশের? দেখো না তুমি, সব যারা মেট্রো রেলে উঠছো তুমি দেখো যে মেট্রো রেলে যে বগিগুলো আইছে সব আইছে জাপান থেকে আইছে, কারণ যেহেতু জাপানেরই আমাদের মানুষ সাহায্য করতেছে, তার মানে কি হবে অ্যান্সারটা? জাপান। এবছর তো বি ইউনিটে তো মনে হয় জাপান নিয়ে তো মনে হয় প্রশ্ন আসছে যে আমাদের, দেখো প্রশ্ন আমি কি বলছি তোমাদের ক্লাসে যে বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য করে কে? জাপান। তো এইটা প্রশ্নটা ঘুরাই বলছে যে আমাদের বাংলাদেশের মেইন যেসব তোমার এই যে বড় বড় প্রকল্পতে কে সাহায্য করতেছে, একটু ঘুরায় প্রশ্নটা করছে, তাহলে কি হবে? জাপান। এখন তোমরা এটা পারো নাই, তোমাকে একটু ঘুরাই দিলে তোমরা হা 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 কি করতে আইছে, কোশ্চেনটা তো মনে হয় চান্দের দেশ থেকে আইছে, বুঝছো? আসো নেক্সটে যাই আমরা। হু ইজ দ্য ফাউন্ডার অফ জুম অ্যাপস? এটা দুইবার আসছে বিউপিতে, এটা আবার 22, 23, 23, 24 আসছে। জুম অ্যাপ, এই জুম অ্যাপ হচ্ছে এখনো আমরা জুম সেশন করি, কত সুবিধা তাই না? তোমাদের সাথে আমি সেশন করলাম না কবে জানি একবার, হ্যাঁ, একদম 2, 3, 4 ঘন্টা ধরেও নেওয়া যায়, সেশন নেওয়া যায়। হ্যাঁ, তোমার সাথে 1 to 1 কথা বলা যায়, তাই না? যেহেতু আমরা এই যে লাইভ নিচ্ছি, তোমার সাথে আমি 1 to 1 কথা বলতে পারতেছি না, কিন্তু জুম সেশনে তোমার সাথে আমি কথা বলতে পারতেছি। সো এটা একটা ভালো একটা কমিউনিকেশন একটা সিস্টেম। হ্যাঁ, আমাদের কাছে খুব পছন্দের একটা আমার কাছে অ্যাপ লাগে এই জুম অ্যাপ। একটা সময় আমি জুম অ্যাপে ক্লাস নিতাম। সো কি হবে এটা? এরিক ইউয়ান হবে, এরিক ইউয়ান। ইলন মাস্ক তো কি, হ্যাঁ, ওপেন এআই হেতের, যারা চ্যাট জিপিটি বানাইছে, টেসলা, আরটা কি আছে জানি ওর, টেসলার মালিক, স্পেস এক্স। তারপর আমরা জানি টুইটার, মানে এক্স, তোমার ইএক্স না, হ্যাঁ এক্সই দেখলাম, আর এখন টুইটারকে আমরা এক্স বলি। এগুলো সবই মালিকেরা ইলন মাস্ক, যিনি কেনা পৃথিবীর সবচেয়ে বড় লক্স। ঠিক আছে, ইলন মাস্ক। এবার আসো, হু ইজ দ্য ফার্স্ট ফিমেল উইনার অফ মাউন্ট এভারেস্ট ফ্রম বাংলাদেশ? এইটুকু দেখলে হবে না, দেখো এইটুকু দেখলে আলাদা, দেখো এইটুকু দেখলে কিন্তু আলাদা প্রশ্ন, মানে অ্যান্সার। বাংলাদেশ দিয়ে দিচ্ছে তাহলে আমার আলাদা অ্যান্সার, কারণ আমরা জানি যে পৃথিবীর মধ্যে প্রথম মহিলা হিসেবে এভারেস্ট জয় করছে জুনকো তাবেই, উনি জাপানের। বাংলাদেশ বললে কি হবে তাহলে বলো, কি হইতে পারে? দেখো এটা ওয়াসফিয়া হবে, ওয়াসফিয়া কিন্তু সেকেন্ড ফিমেল,
সেকেন্ড ফিমেল বাংলাদেশি। তার মানে বলছে যে এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারীকে, তাহলে কি আমরা জানি নিশাত মজুমদার। কবে? 19 মে 2012। আর আমরা জানি এখন পর্যন্ত 7 জন। লাস্ট কে ছিল ইকরামুল হাসান। এই যে কয় লাস্ট ক্লাসও মনে বলছি, ইকরামুল হাসান শাকিল 19 মে 2025। ওকে, হোয়াট ইজ দ্য ওল্ড নেম অফ সুইজারল্যান্ড? সুইজারল্যান্ডের পুরাতন নাম কি বা ওল্ড নেম কি বলো? কি হয়তো কও সুইজারল্যান্ড। আমরা জানি সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি? ফ্র্যাঙ্ক, সুইস ফ্র্যাঙ্ক বলি আমরা। দেখো এই জায়গাটা লেখা আছে। তোমাদেরকে এটা আমি কোথায় পড়াইছিলাম বলো তো দেখি? নতুন নাম পুরাতন নাম, বিশ্বের নতুন নাম পুরাতন নাম। এই যে আরেক গ্রুপ আছে ইন্টারন্যাশনাল পারি না, ইন্টারন্যাশনাল পড়বো না। এখন না পড়লে তো আমার হাতে কিছু করার নাই, তোমাদেরকে আমি তো পুরোপুরি সব পড়াই দিছি। এখানে লেখা আছে হেলভেটিয়া বা হেলভেশিয়া বলি আমরা। তাহলে কি হবে? এটা হবে এই যে এটা হেলভেশিয়া বা হেলভেটিয়া, যেটা উচ্চারণ করো না কেন। I hate race discrimination most intensely and in all its manifestation. এটা কে বলছে? দেখো অলরেডি এটা এখানে এই দেখো নেলসন ম্যান্ডেলার এই কোটটা এখানে দেওয়া আছে, ঠিক আছে? উনি বর্ণবাদ বিরোধী বা রেসিজমের বিরুদ্ধে সবসময় উনি আন্দোলন করে গেছেন। এই যে দক্ষিণ আফ্রিকার সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট কৃষ্ণাঙ্গ। আমরা জানি সাউথ আফ্রিকা 342 বছর হোয়াইট শাসনের আন্ডারে ছিল, তাই না? সো কি হবে এটা আনসারটা? নেলসন ম্যান্ডেলা। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ বুক অফ প্রিন্স হ্যারি? আমি তোমাকে দেখাইছিলাম যে প্রিন্স হ্যারিকে নিয়ে একটা বই লেখা হয়েছে। সে নিজে লেখে নাই, আরেকজন লেখছে, বাট তার কথাগুলো নিয়েই এই বইটা লেখা হয়েছে। কি নাম দেওয়া হয়েছে? স্পেয়ার। এটা তোমাদেরকে আমি মানে সাম্প্রতিকও পড়াইছিলাম। এটা কবে আসছে? 22 আসছে। এটা ওই সময় তো রিলিজ পাইছিল, ওই জন্য পরীক্ষায় প্রশ্নটা আসছিল, আমি অনেক জায়গায় প্রশ্নটা আসছিল। এবার দেখো কি বলছে এটা প্রশ্ন। অমর্ত্য সেন যিনি অর্থনীতি থেকে নোবেল বিজয়ী, ভারত থেকে পাইছেন, ভারতীয় হিসেবে নোবেল বিজয়ী, এবং বলা যায় যে এশিয়া থেকে প্রথম অর্থনীতিতে নোবেল বিজয়ী উনি অমর্ত্য সেন। অমর্ত্য সেন ও নোবেল প্রাইজ, নোবেল হয়ে গেছে, ভেল না বেল, ফর হিজ সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশনস টু দুর্ভিক্ষ, দারিদ্র, কল্যাণ, অর্থনীতি। দুর্ভিক্ষ, দারিদ্র, কল্যাণ, অর্থনীতি। এখন কল্যাণ অর্থনীতিকে ইংলিশ করো, দেখো তোমার নিজেরাই বলো এখন তাহলে কি হইতে পারে? কল্যাণ অর্থনীতি কি হইতে পারে? কল্যাণ অর্থনীতি কোথায় অপশনটা আছে? এই কল্যাণ অর্থনীতি বুঝতে পারলে তুমি কিন্তু সেটা করতে পারবা। তাহলে বলো কি হবে? এই যে ওয়েলফেয়ার ইকোনমিক্স, ডেভেলপমেন্ট ইকোনমিক্স এখানে লেখাও আছে। তাহলে কি হবে অ্যান্সারটা? ওয়েলফেয়ার ইকোনমিক্স, কল্যাণ অর্থনীতি। এই যে এই টার্মগুলো অনেক সময় আমরা বুঝি না, যদি বুঝতে পারো তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে, তখন আর কঠিন লাগবে না। ইয়েস, অনেকে করতে পারছো। আচ্ছা, নেক্সট যাই। হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ সিরডাপ? দেখছো যে এই হেডকোয়ার্টারগুলো আসলে এইভাবে আসবে, অথবা বলতে পারে হোয়ার ইজ দ্য তোমার হেডকোয়ার্টার অফ সিরডাপ লোকেটেড, এভাবে আসতে পারে। এরকম মানে তোমার তার মানে বোঝা যাচ্ছে যে সিরডাপের হেডকোয়ার্টারটা কোথায়। তো আমরা জানি যে সিরডাপ আর বিমস্টেক ঢাকায় হেডকোয়ার্টার।
তাহলে তো বুঝতেই পারছো সেটা কি হবে, ঢাকা। Since the independent, which country has provided highest donation to Bangladesh? এখন তো বুঝতেই পারতেছো, একটু আগে বলছি যে আমাদের বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য করে কে। ডোনেশন মানে কি, তোমাকে সাহায্য করতেছে, তোমাকে ডোনেট করতেছে, কে? বুঝতেই পারতেছো কি হবে। দেখো এই যে এই কোশ্চেনগুলো দেখো, এই বছর তুমি দেখো ডিউতে পাইছো, একটু ঘুরাইয়া দিছে, এই আর কিছু না, কিন্তু কোশ্চেনের উত্তর কিন্তু একটাই, সেটা কারা? জাপান আমাদেরকে সবচেয়ে বেশি সাহায্য করে। কনসার্ট ফর বাংলাদেশ ওয়াজ হেল্ড, আমরা কি বলছিলাম, 1 অগাস্ট 1971 সালে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে একটা কনসার্ট হয়েছিল, কনসার্ট ফর বাংলাদেশ। উদ্যোক্তা ছিল পণ্ডিত রবিশঙ্কর আর জর্জ হ্যারিসন। এখানে থেকে যেই কনসার্ট থেকে যে টাকা পয়সাটা কামাই করা হয়েছিল সেটা শরণার্থীদের জন্য ব্যয় করা হয়েছিল। আমরা জানি আমরা প্রায় 1 কোটি লোক ভারতে গিয়ে আমরা আশ্রয় নিয়েছিলাম, বর্ডারে আমরা কি হয়ে গেছিলাম, রিফিউজি। আরেকটা প্রশ্ন আসছিল এভাবে যে রিফিউজি নিয়ে কাজ করে কোন সংস্থা জাতিসংঘে, তাহলে কি ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর দ্য রিফিউজি, ইউএনএইচসিআর কাজ করে রিফিউজি নিয়ে। এভাবে প্রশ্নটা ঘুরাইয়া দিছে আরেকবার। তাহলে আমি বলে দিলাম এটা কি হবে অ্যান্সারটা, ম্যাডিসন স্কোয়ার গার্ডেন। তোমাদেরকে বলছিলাম যে জর্জ হ্যারিসন এখানে একটা গান গাইছিল, বাংলাদেশ, উনি একটা গান গাইছে, ইউটিউবে গেলে পাবা, উনি বাংলাদেশ নিয়ে একটা নতুন একটা গান গাইছিল এই কনসার্টে, খুবই হিট হয়েছিল এই গানটা। হুইচ রিভার অফ বাংলাদেশ ইজ ফেমাস ফর হলিং এগস অফ কার্প লাইক ফিশ, কার্প জাতীয় ফিশ কোথায় ডিম পারে প্রাকৃতিকভাবে প্রজনন? আমাদের বাংলাদেশে একমাত্র এটা প্রাকৃতিক প্রজনন মাছের। তাহলে কি হবে, যেটা আমার চট্টগ্রামের দিকে আছে, তাহলে কি হইতে পারে বলো? তাহলে কি হবে, হালদা নদী, হালদা নদী। এটাকে বানানো হয়েছে এখন মৎস্য হেরিটেজ, বাংলিশ হয়ে গেল, সরি, আগে ছিল বঙ্গবন্ধুটা কাইটা দিছে, এখন খালি মৎস্য হেরিটেজ, মৎস্য মানে এইভাবে। তারপর আরেকবার আসছে একনেকের ফুল মিনিং কি, সপ্তাহ প্রশ্ন দিতে পারি নাই, একনেকের ফুল মিনিং কি? এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এটার মেইন কে? প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার। একনেকের প্রধান কে? প্রাইম মিনিস্টার। এখন তো প্রধান উপদেষ্টা, কিন্তু এমনিকে প্রাইম মিনিস্টার। দ্য ট্রাইবাল কমিউনিটি অফ হাজং আর ফ্রম হুইচ এরিয়া, মানে হাজং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোথায় বাস করে? হাজং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোথায় বাস করে? গারো ক্ষুদ্র নৃগোষ্ঠী কোথায় বাস করে? যদি বলতো তাহলে কি বলতো, যে দ্য ট্রাইবাল কমিটি গারো আর ফ্রম হুইচ এরিয়া, এভাবে প্রশ্ন আসতে পারে। বা দ্য ট্রাইবাল কমিউনিটি চাকমা আর ফ্রম হুইচ এরিয়া, এভাবে প্রশ্ন আসতে পারে। আমরা জানি আমাদের বাংলাদেশে চাকমা কমিউনিটিরা সবচেয়ে বেশি বসবাস করে এই আমাদের ট্রাইবাল কমিউনিটির মধ্যে। তাদের ধর্ম কি? বৌদ্ধ। ঠিক আছে, এখানে কি বলছে, হাজং বলছে, আমরা জানি হাজং বাস করে কোথায়? ময়মনসিংহ, নেত্রকোনা, ওই বেল্টে, মানে বৃহত্তর ময়মনসিংহ বা লার্জেস্ট ময়মনসিংহ। তাহলে কি হবে অ্যান্সারটা? ময়মনসিংহ। রংপুরে বাস করে রাজবংশীরা, রাজশাহী দিকে বাস করে কে? সাঁওতালরা, সিলেটের দিকে বাস করে কে? খাসিয়া, মণিপুরি, তারা বসবাস করে। তাহলে কি হবে অ্যান্সারটা? ময়মনসিংহ। ইয়েস, সবাই অ্যান্সার করতে পারছো, ময়মনসিংহ। বাংলা নববর্ষ ইজ ইন্ট্রোডিউসড বাই এম্পায়ার, মানে বাংলা নববর্ষ কে চালু করেন? কে চালু করেন বলো? কততম সম্রাট মুঘল সাম্রাজ্যের, যিনি মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট, জিজিয়া কর, তীর্থকর বাতিল করছিলেন, মনসবদারি প্রথা চালু করছিলেন, একেশ্বরবাদ, একটা দিন ইলাহি ধর্ম, একটা তোমার ধর্ম চালু করছিলেন, কে? সম্রাট আকবর। ওকে, অনেক বলা হয়েছে এই সবাইকে নিয়ে, তাদের সম্পর্কে নিয়ে আমরা অনেক বলছি, আজকে এত ডিপলি যাব না, কারণ আমি এগুলো সব পড়াই ফেলছি। হুইচ সেক্টর হ্যাড নো স্পেসিফিক সেক্টর কমান্ডার ডিউরিং লিবারেশন ওয়ার? আমরা যখন পড়াইছিলাম যে বলছিলাম দেখো পুরা বাংলাদেশকে আমরা ভাগ করছিলাম 11টা সেক্টরে, তার মধ্যে 10 নাম্বারটা ছিল, মানে 10 নাম্বার সেক্টরটা ছিল ব্যতিক্রম। কারণ কেন? কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না,
তাহলে কে চালাইছে? আমাদের নৌ কমান্ডাররা চালাইছে। এই জন্য আমরা এটাকে বলি ব্যতিক্রম ধর্মী সেক্টর। নৌ কমান্ডার দ্বারা তারা ছিল পরিচালিত। তার মানে কি সেক্টর কত 10। আর সেক্টর একে কি আসছে ছিল সেক্টর কমান্ডার? এজির 1 নাম্বার জিয়াউর রহমান রফিকুল ইসলাম। দেখো এই যে জিয়াউর রহমান, খালেদা জিয়া, এগুলো এখন পড়বা, বুঝছো? আগের দিন শেষ। হাদি, ওসমান হাদি আমাদের লাস্ট ক্লাসে দিয়ে দিছে না? এই জিনিসগুলা নিয়ে একটু পড়তে হবে সামনের যেগুলো এক্সামগুলো তুমি দিবা। তারপর আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, তারপরে ইউনুস, মোহাম্মদ ইউনুস, আর কি পড়া লিখলাম না, প্রফেসর মোহাম্মদ ইউনুস, ঠিক আছে? সো এই জিনিসগুলা নিয়ে আমাদেরকে কিন্তু আসলে, তারপর আমাদের নেক্সট ইলেকশন কততম, কবে হবে, হবে কি, হ্যাঁ আল্লাহ মালুম, তাই না? 13তম না? সো এগুলা নিয়ে একটু দেখবা। আমি তো তোমাকে অনেক কিছুই, তারপর এখন আটা লিখি যেহেতু সাম্প্রতিক ভেনিজুয়েলা নিয়ে ইনফরমেশনগুলো পড়বা। এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করো, ঠিক আছে? তুমি দেখো এইসব জায়গা থেকে কিন্তু প্রশ্ন এখন আসতেছে, তাই না, এখনকার সময়। হ্যাঁ, জুলাই সনদ, জুলাই ডিক্লারেশন নাম দিচ্ছে মনে হয়, গণভোট, যেহেতু আমরা এই দিনও আমরা গণভোট দিব, এটা কি ঠিক আছে? দেখো 13তম, তো এবছরকে 13তম। সো এই জিনিসগুলো দেখার চেষ্টা করবা। হ্যাঁ, আমি লিখে দিলাম। মিনিস্ট্রি অফ লিবারেশন ওয়ার অ্যাফেয়ার্স মানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কবে প্রতিষ্ঠা হয়েছে? ক্লাস তো ঢাবির পর ক্লাস কি কম হয়েছে? এই ঢাবির শেষের পর ক্লাস কি কম হয়েছে নি? যে 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 বলে না সুরাইয়া তারে দিও নে। হ্যাঁ, আজকে কি নতুন ক্লাস? আমার ক্লাস হচ্ছে, তোমাদের মানিক ভাইয়া ক্লাস হচ্ছে, হয় নাই? আমাদের ফাইনাল ফাইটের পর আমাদের কি আজকে, তোমাদের তো মানিক ভাইয়া তো কতগুলো ক্লাস দিছে। তাহলে মানে বললাম না, তোমাদেরকে যতই দিব না কেন তোমাদের মন ভরবে না। তাহলে এটা কি হবে? আমি যেটা লিখে দিই না, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, যেটা এটা মনে রাখবা বিএনপির আমলে হয়েছে, বুঝছো? বিএনপির আমলে হয়েছে। সো ইম্পর্টেন্ট এখন মন্ত্রণালয়। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে ভ্যাট। এটাও কিন্তু বিএনপির আমলে হয়েছিল। কবে? 1 জুলাই 1991-তে, যখন বিএনপি প্রথম ক্ষমতায় আসে তখন এই যে এই ভ্যাটটা চালু হয়েছিল। তারপরে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, সেটাও কিন্তু 92-তে যে শুরু হয়েছে, সেটা কিন্তু বিএনপির আমলে। সো এইগুলো একটু দেখতে হবে, এখন কিছু করার নাই। তাহলে এটা কি হবে? 23শে অক্টোবর 2001। এই যে আমি তোমাকে এটা পড়াইছিলাম, 23 অক্টোবর 2001 সালে। ওকে, হ্যাঁ পরে। হু ওয়াজ দ্য রিলিস্টেস্ট অফ দ্য সং টাইটেল মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি? এটা মনে এবার আইছিল না? এই দেখো এই কোশ্চেনটা কত কমন, দেখো তুমি দেখো ডিউতে আসছে এই বছর, এটা এসএসএ আসছে। এই কোশ্চেনটা ঘাটলে তুমি অনেক জায়গায় পাবা। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, বলো কি হবে অ্যান্সার? হ্যাঁ, আমি তোমাদেরকে ব্রেক দিব না, কারণ আমার কোশ্চেন হচ্ছে কি মানে 40টা মনে হয়, বেশি নাই। আজানটা দিলে আমি আজানটা ব্রেক দিব, কিন্তু পুরো ব্রেক দিব না, আমার বেশি নাই কোশ্চেন, আমার হচ্ছে 40টা কোশ্চেন মনে আজকে আনছি। সো আর বেশি নাই কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা আজানটা শেষ হোক, আজানটা শেষ হলে আমরা এখান থেকে তোমাকে আর আজকে ব্রেক দিব না, আজানটা শেষ হয়ে নিক। হ্যাঁ।
আচ্ছা এবার আসো, দেখো এটা মানে কি গীতিকার, হ্যাঁ। সো আর যদি বলতো কম্পোজার, তাহলে হয়তো সুরকার। কম্পোজার মানে কি সুরকার। সো তাহলে বুঝতে পারতেছো, তার মানে গীতিকার চাইছে। পাঁচটা বাকি আছে, তাহলে কি হবে অ্যান্সারটা হবে গোবিন্দ হালদার। গ গ গোবিন্দ হালদার, গীতিকার গোবিন্দ হালদার। মরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, এক সাগর রক্তের বিনিময়, এই তিনটা গানেরই গীতিকার কিন্তু গোবিন্দ হালদার। যদি বলতো সুরকার, উনি কিন্তু সুরকার এই গানের। আপেল মাহমুদ, আপেল মাহমুদ কিন্তু সুর দিচ্ছে এটার। ফজলে খোদা হচ্ছে গিয়ে সালাম সালাম হাজার সালাম এটা লিখছিলেন, ঠিক আছে, লিখে দিতে। হ্যাঁ, সালাম সালামের সালাম সালাম হাজার সালাম এটার গীতিকার। গাজী মাজহারুল আনোয়ার হচ্ছে গিয়ে তোমার জয় বাংলা, বাংলার জয়, এটা আইতো না আইতো না আইতো না, জয় বাংলা বাংলার জয় না, তাহলে জয় বাংলার পর বাংলার জয়, এটার গীতিকার, এটার গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। তাই তো হয়ে গেল, বুঝতেই পারতেছো কি হবে গোবিন্দ হালদার। যদি বলতো হু ইজ দ্য কম্পোজার এই সং এর, তাহলে হয়তো কিন্তু আপেল মাহমুদ। খেয়াল করবা, সাধারণত গীতিকারটাই পরীক্ষায় প্রশ্নটা ঘুরে ফিরে আসে। এই গোবিন্দ হালদার আমাদের মোট ইম্পর্টেন্ট তিনটা গানের কিন্তু উনি গানটা লিখে দিচ্ছেন। ওকে, শুনতে পাচ্ছ কথা শোনা যাচ্ছে তো না? একটু বলো তো, শুনতে পাচ্ছ কেনা কথা? ব্রেক দিব না, কারণ আমার আর 4টা কোশ্চেন বাকি আছে। হুইচ কান্ট্রি ডাজ নট ইউজ ইউরো অ্যাজ দেয়ার কারেন্সি, মানে কোন দেশটি ইউরো মুদ্রা ব্যবহার করে না? বুঝা গেছে না কোশ্চেনটা? আমরা জানি যে ইউতে এখন দেশ 27টা, এই 27টা কান্ট্রির মধ্যে ইউরো ব্যবহার করে 21টা। লাস্ট ঢুকছে বুলগেরিয়া, কবে ঢুকছে? 1 জানুয়ারি 2000, এখন কত? 26। তো আমরা জানি ইটালি ব্যবহার করে ইউরো, ফ্রান্স ব্যবহার করে ইউরো, স্পেন ব্যবহার করে ইউরো, হালা মাদ্রিদ। তাহলে ইউকে ব্যবহার করে কিতা? পাউন্ড স্টার্লিং। তাহলে কি হবে অ্যান্সারটা? ইউকে। কিয়ের স্টারমার ইউকের বর্তমান প্রধানমন্ত্রী। ইটালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, প্রথম নারী প্রধানমন্ত্রী ইটালির। তোমাদেরকে বলছিলাম যে একটা ছক করে ফেলবা, পৃথিবীর প্রথম বা পৃথিবীর এখন যে তোমার কোন কোন দেশের নারীরা প্রধানমন্ত্রী সেটা প্রশ্ন আসতে পারে। যেমন সানায়ে তাকাইচি জাপানের। সো এখান থেকে প্রশ্ন আসতে পারে। বা এখন নেপালের প্রধানমন্ত্রী যিনি, তিনিও কিন্তু সুশীলা কার্কি, তিনিও কিন্তু নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? এই বিডি, ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার। এটা এখন গুরুত্বপূর্ণ, বুঝতেই পারতেছো। আমরা গত 15 বছর ধরে পড়ি না, এখন পড়বো। এবং খালেদা জিয়া কিন্তু তোমার মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী, কারণ মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্নটা প্রায় আসে। আর উনি মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী, আর বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ঠিক আছে? দ্য রুফ অফ দ্য ওয়ার্ল্ড ইজ, পৃথিবীর ছাদ। কও, পড়াইছি? বলো, গত বছর প্রশ্ন। পৃথিবীর ছাদ কিতা? রাঙামাটির ছাদ। রাঙামাটির ছাদ বলে আমরা সাজেক ভ্যালি। তাহলে পৃথিবীর ছাদ কোনটা বলো? পামির মালভূমি। এখন তুমি যেখানে পামির পাবা ছেড়ে দেখায় দিয়ে আসবা। মালভূমি মানে হচ্ছে কি যে প্লেটু বা প্লেটু বলে হয়, ঠিক আছে? তাহলে কি হবে অ্যান্সারটা? পামির মালভূমি। এটা 2বার আসছে, এই কোশ্চেনটা 2বার আসছে বিউপিতে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্তিফাদা? ইন্তিফাদা আমরা জানি ফিলিস্তিনি জনগণের একটা আন্দোলন বলি বা এরকম বলি, কিন্তু এই শব্দটা বলছে, মিনিংটা বলছে। দেখো মিনিং বলছে। ইন্তিফাদা আমরা জানি যে এই যে ইসরায়েলদের বিরুদ্ধে ফিলিস্তিনের জনগণের যে একটা আন্দোলন চলতেছে, বাট এই শব্দের অর্থ কি? উদ্দীপক।
উত্থান, উদ্দীপক বা উত্থান, তাহলে কি হবে? উত্থান মানে কি? আপরাইজিং। শব্দের অর্থ চাইছে, অর্থ। ঠিক আছে, তাহলে কি হবে? আপরাইজিং হবে। এটা কবে আসছে? 23-24 আসছে। হোয়াট ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি বাই এরিয়া ইন দ্য ওয়ার্ল্ড? আয়তনে পৃথিবীর বড় দেশ। পড়াইছি না? পড়াইনি। আয়তনে পৃথিবীর বড় দেশ, জনসংখ্যায় পৃথিবীর বড় দেশ, আয়তনের পৃথিবীর ছোট দেশ, জনসংখ্যায় পৃথিবীর ছোট দেশ। তো আমরা জানি আয়তনের পৃথিবীর বড় দেশ রাশিয়া, আয়তনের পৃথিবীর দ্বিতীয় বড় দেশ কানাডা, জনসংখ্যায় পৃথিবীর বড় দেশ ভারত, আয়তনের পৃথিবীর ছোট দেশ ভ্যাটিকান সিটি, জনসংখ্যার পৃথিবীর ছোট দেশ ভ্যাটিকান সিটি। তাহলে আমার কি বলছে? এরিয়া অনুযায়ী। যদি বলতো পপুলেশন অনুযায়ী, দেখছো বলতো হোয়াট ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি বাই পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড, পপুলেশন ওয়াইজ হলে ইন্ডিয়া হইতো। তাহলে কি বলছে? এরিয়া ওয়াইজ, তার মানে কি হবে? রাশিয়া। তারপর আসছে ইউরোপের দীর্ঘতম নদী কি? ভলগা। পড়াইছি, সেগুলো আমি কাল ঘাটতেছিলাম, দেখলাম, পড়াইছি তোমাদেরকে। হোয়াট ইজ দ্য লার্জেস্ট রিভার অফ ইউরোপ কন্টিনেন্ট? পারবা না এটা? বলতে পারে হোয়াট ইজ দ্য লার্জেস্ট রিভার অফ এশিয়া? ইয়াংসি কিয়াং। বা হোয়াট ইজ দ্য লার্জেস্ট রিভার অফ দ্য ওয়ার্ল্ড? নীল নদ বা নাইল রিভার। হোয়াট ইজ দ্য লার্জেস্ট রিভার অফ বাংলাদেশ? পদ্মা। বিগেস্ট বললে মেঘনা, লার্জেস্ট মানে কি? দীর্ঘতম। বুঝা গেছে? বা লংগেস্ট বলা উচিত, লার্জেস্ট বলা উচিত না। আমাদের নদীর ক্ষেত্রে বলবে লংগেস্ট, নট লার্জেস্ট, লংগেস্ট বলবে। যে হোয়াট ইজ দ্য লংগেস্ট রিভার অফ বাংলাদেশ, হোয়াট ইজ দ্য লংগেস্ট রিভার অফ দ্য ওয়ার্ল্ড, হোয়াট ইজ দ্য লংগেস্ট রিভার অফ ইউরোপ, হোয়াট ইজ দ্য লংগেস্ট রিভার অফ ইউরোপ অথবা এশিয়া, এভাবে বলবে। লাস্ট দেখো কি বলছে? দ্য ক্যাম্প ডেভিড অ্যাকর্ডস। এই ট্রিটি অ্যাকর্ডস, ক্যাম্প ডেভিড চুক্তি 1978-এ, মনে আছে? কেচ্চা কাহিনী বলছিলাম, অনেক কেচ্চা কাহিনী বলছিলাম যে ইসরায়েল বলছিল মিশরে, এই তুই চুক্তি কর, আমার সাথে চুক্তি করলে আমি তোকে ফেরত দিব সিনাই, বাট তোকে আমাকে দিতে হবে একটা স্বীকৃতি। তখন তারা যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে এই চুক্তি করে, এটাকে বলা হয় ক্যাম্প ডেভিড চুক্তি। তার মানে কি হবে? ইসরায়েল বনাম বা ইসরায়েল কি মিশর চুক্তি করছে, তো মিশরের ইংরেজি ইজিপ্ট। তাহলে কি হবে অ্যান্সারটা? এ হবে অ্যান্সার। দেখো ক্লিয়ার কিনা? তাহলে কি আমি তোমাকে একটু আইডিয়া দিয়ে দিলাম যে এই যে ইংলিশের প্রশ্নগুলো হলে এইভাবেই দিবে। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, সো আমার মনে হয় যে বিউপির অ্যানালাইসিসটা তোমাদের জন্য একটু হলেও কাজে লাগবে। তরমুজ কোত্থেকে হাজির হয়েছিস তুই? তোর তো এখন প্রোফাইল পিকচারে তরমুজ নাই, তাই বোঝা যাবে না। কি বোঝা গেছে? তার কি আইডিয়াটা বুঝতে পারছো? সো একটা আইডিয়া দিয়ে দিলাম যে তোমার এই টাইপ প্রশ্ন এবার এইভাবে ইংলিশে প্রশ্ন আসবে, তো ভয় পাওয়ার কিছু নাই। সো আরেকটা জিনিস মনে রাখবা, স্পোর্টস। আচ্ছা, কোথায় যেন আমি লিখছিলাম না, ওখানে দিই লিস্টটা, তাই না? স্পোর্টস এই যেখানে। আচ্ছা, স্পোর্টস তুমি দেখো যে সম্প্রতি আমরা কি দেখতেছি, সম্প্রতি এই যে মুস্তাফিজকে কিনছিল, তাই না, কলকাতা নাইট রাইডার্স। আমরা জানি ইন্ডিয়াতে আইপিএল হয়, তো এখন বিসিসিআই মানা করছে যে না, কোনো বাংলাদেশি খেলোয়াড়কে খেলানো যাবে না আইপিএলে। এই জন্য কিন্তু মুস্তাফিজকে রিলিজ করে দিচ্ছে কেকেআর। এরই পরিপ্রেক্ষিতে আমরা বলছি, মানে আমাদের বাংলাদেশে বিসিবি বলছে যে না, আমাদের সামনে যে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে এই 26-এ, ইন্ডিয়াতে আমরা যাব না, আমরা ইন্ডিয়াতে খেলবো না। সো মোস্ট প্রবাবলি আমরা যদি ইন্ডিয়াতে না খেলতে চাই, তাহলে মানে শ্রীলঙ্কাতে আমাদের খেলা ভেন্যু পড়তে পারে। এগুলো নিয়ে কিন্তু সম্প্রতি আমরা অনেক কথাবার্তা হচ্ছে। সো এখান থেকে প্রশ্ন চলে আসতে পারে সামনে, মুখে কিন্তু বলে দিলাম। সো স্পোর্টস কিন্তু প্রশ্ন আসতে পারে স্পোর্টস থেকে। আর এই ফুটবল তো আমরা হাজারবার বলে ফেলছি, আর কথা বলবো বলো? সবই আমার কিন্তু ক্লাসে এমন সব পড়ানো শেষ যে আমি আর তোমাকে এক্সট্রাভাবে আর কোনো কিছু পাচ্ছি না, কারণ আমার সব পড়ানো হয়ে গেছে ক্লাসের মধ্যে। ফাইনাল ফায়ারে ক্লাসে আমি সব বলে দিছি। লাবিব, আমি কিন্তু একদম প্রথমেই বলছি
যে সাস্টের জন্য একটা ক্লাস দিব 11ই জানুয়ারি। আলাদা আলাদা পাস মার্ক। আচ্ছা এই যে বিউপিতে আছে, বিউপিতে ইংলিশে এইদিকে জায়গা দেখো, দাঁড়াও, ইংলিশে 40% না পাইলে আবার ঝামেলা, তাহলে আবার ওটা ফেল ধরে ফেলায়। আর ইউতে ইন্ডিভিজুয়ালি পাস নাই, ঠিক আছে। এই বিউপিতে ইংলিশে 40% পাইতে হবে। তার মানে ইংলিশে যদি 40 থাকে নাম্বার, তাহলে 4 4 16, তাহলে 16 না পাইলে তোমার কিন্তু ফেল। সো এই যে এখানে জোর দাও, ইংলিশে জোর দাও বিউপিতে। সব লেখা আছে ওদের সার্কুলারে, তোমরা সার্কুলারটা পড়ে দেখো না, ঠিক আছে। ঘুমায় থাক যাদের মনে থাকে না। আরিফা, আমি আরিউর জন্য অ্যানালাইসিস ক্লাস নিয়ে ফেলছি। কোন দুনিয়ায় থাকো? সিইউ আরিউর জন্য ক্লাস হয়ে গেছে। কোন দুনিয়ায় থাকো তোমরা? ডান, আগেই নিয়ে ফেলছি আমি, যেহেতু সিইউর আরিউ অনেকের টার্গেট, আমি আগেই নিয়ে নিছি এটা। এখন বলে তো হবে না, তোমরা ক্লাস করবে না ঠিক টাইমে। আরেকটা জিনিস যে বিউপিতে সিট এমনি কম, তার মধ্যে তাদের আবার কোটা থাকে, যে আর্মি, যারা আর্মিতে জব করে তাদের ছেলে মেয়েদের কোটা থাকে। সো আমাদের সাধারণ সিভিলিয়ানদের জন্য আসলে অনেক কম থাকে। সো ওই জন্য একটু ভালো না করলে আসলে বিউপিতে টিকা যায় না। আর একটা জিনিস আমাদের বলে দেই, তুমি পরে চিলাচিলি করো, হ্যাঁ, বিউপিতে কোনো নাম্বার তোমাকে বলবে না। আমরা কি জাহাঙ্গীরনগরে পরে নাম্বার দিচ্ছে আমাদেরকে, ঢাকা ভার্সিটি প্রথমে নাম্বার দিয়ে দিবে, তুমি প্রথম দিকে জানতে পারবা। কিন্তু বিউপি এমন একটা প্রতিষ্ঠান, সে কিন্তু কোনো কিছু রিভিল করবে না। জাস্ট খালি তুমি যদি চান্স পাও, তোমার খালি রোলটা দিয়ে দিবে বা ওয়েটিংয়ের লিস্ট দিয়ে দিবে। কিন্তু কোনো নাম্বার তুমি কত পাইছো বা ওরা কততে ওরা টিকাইছে কিছুই বলে না। সো রিকোয়েস্ট থাকবে এই কথাগুলো নিয়ে ডিসকাশন করবে, পোস্ট করবা না, কারণ ওরা তো বলেই না, আমি কোত্থেকে জানবো। ওরা কোনো কিছু রিভিল করবে না, খালি তুমি চান্স পাইলে তোমাকে দিয়ে দিবে তোমার রোলটা। তুমি কত পাইছো বা ওরা কততে নিছে কেউই জানে না, ফার্স্ট কে হয়েছে জানিই না, কোনো কিছুই ভাবে দিবে না, খালি রোল নাম্বার দিবে যে তুমি চান্স পাইছো, শেষ। কোনো কে কত নাম্বার পাইছে এটা কীভাবে জানা যায় না। সো এটা ভালো করে, যদি কারো বিউপি যদি টার্গেট থাকে, খুব ভালোভাবে পরীক্ষা দিতে হবে, নাহলে চান্স পাওয়া যায় না। এক মাস লাগে ঢাবি রেজাল্ট দিতে। সো এরপর আমরা আর কোনো কিছু জানি না। সো পরীক্ষা যেমন সি ইউনিটের রেজাল্ট দিয়ে দিছে, সামনে বি ইউনিট দিবে, এখন দেখা যাক কবে দেয়, কারণ খাতা দেখতে হবে না, সময় লাগে, 1 মাসের মতো লাগে। এখন দেখো তোমাদের পরীক্ষা কবে হয়েছে, 13 তারিখে, তো এখন তো 1 মাস হয় নাই। সো ওয়েট করো, ঠিক আছে। তাহলে আজকে আসি। তাহলে আমাদের নেক্সট, আমরা যদি বলি, আমার নেক্সট ক্লাস ইনশাল্লাহ 11 জানুয়ারি, যাতে সব কিছু ঠিক থাকে। কিসের উপরে? মৌলিক জিকে ফর সাস্ট, যে কত কিছু লিখে দিস, তারপর তোমরা আবার জিগাইবা সিওইউ। যদিও সিওইউ এই মাসের লাস্টে একেবারে নিয়ে নিব, ঠিক আছে। তাহলে আজকে আসি, এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ তাহলে আবারও দেখা হবে 11 তারিখে। টাটা, আল্লাহ হাফেজ।